হ্যাঁ, যারা আসছে একটু বলো তো ওকে আছে কিনা সবকিছু। সবকিছু ওকে থাকার কথা একটু বলে দাও, তাহলেই হবে। সবকিছু কি ওকে আছে? সবকিছু ঠিক আছে কিনা একটু বলো, তাহলে আমরা বেশি দেরি না করে আমাদের অফিসিয়াল জার্নি শুরু করব। ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে চলো আমরা বেশি দেরি না করি, আমাদের অফিসিয়াল জার্নি ইন্টারের ফিজিক্সের, এইচএসসির ফিজিক্সের যাই বলো, একটা বড় সড়ো চ্যাপ্টার এবং একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা আমরা এই সাইকেলে শুরু করব। হ্যাঁ, সো এই সাইকেলটা যেহেতু ফ্রি, সো এই সাইকেলের এই চ্যাপ্টারটা তোমরা ইউটিউবেও পাবা। আর হচ্ছে তোমরা এটাও আইডিয়া পাবা যে আমরা পুরো কোর্সটা কিভাবে পরিচালনা করব বা কীভাবে ক্লাসগুলো নিব। সব কিছুর জন্যই এই চ্যাপ্টারটা তোমাদের সামনে রাখা। এখন কিছু কথা বলি শুরুতে। ভেক্টর, যদি তুমি হচ্ছে চিন্তা করো বা তুমি হচ্ছে জাস্ট পড়া শুরু করো, পড়া শুরু করার ক্ষেত্রে কয়েকটা জিনিস জানা জরুরি। ভেক্টর চ্যাপ্টারটার উপরে তোমার ফিজিক্সের অনেকগুলো চ্যাপ্টার নির্ভর করবে। অনেকগুলো চ্যাপ্টার বলতে তোমার সরাসরি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 পুরোপুরি অনেকটাই নির্ভরশীল ভেক্টরের উপরে। ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 যদি তোমাদের ফুল সিলেবাস দেয়, তোমাদের সব 2020 সালের ব্যাচ থেকে 21 সালের ব্যাচ থেকে বেসিক্যালি শর্ট সিলেবাসই দেওয়া হচ্ছে। যদি তোমাদের ফুল সিলেবাস দিয়ে দেয়, তখন তোমাদের যে চ্যাপ্টার 3 এটাও ভেক্টরের উপর নির্ভর করবে। সো চ্যাপ্টার 3, সো এটা তো চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5এও ভেক্টরের জিনিস আছে। চ্যাপ্টার 6-এ অতটা নাই, কিছু আছে। আবার সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2 অনেকটাই ভেক্টরের উপর নির্ভরশীল। হ্যাঁ, তো সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 যদি থাকে সিলেবাসে, হ্যাঁ, অনেক দিন হলে নাই কারণ এটা শর্ট সিলেবাসের অন্তর্গত না। যদি চলে আসে ফুল সিলেবাসে, তাহলে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 এবং সেকেন্ড পেপারে চ্যাপ্টার 5-এরও কিছু অংশ ভেক্টরের সাহায্যে করতে হয়। তো এই চ্যাপ্টারটা বলতে গেলে তোমার হচ্ছে, তুমি যদি বলো যে যদি শর্ট সিলেবাস দেয় 14টা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টার ভেক্টরের উপর নির্ভরশীল, মানে নিজে তো আছেই, বাদ বাকি আরও 3টা চ্যাপ্টার তার উপর বেশি নির্ভরশীল। আর তোমার যদি ফুল সিলেবাসের কথা বলো, ফুল সিলেবাসে বললে আরও কয়েকটা চ্যাপ্টার এখানে যুক্ত হবে লিস্টে। তাহলে বুঝতেই পারছো যে এই চ্যাপ্টারটা ভালো মতো পড়া কতটা জরুরি। কারণ এই চ্যাপ্টারটা তুমি যদি ভালো মতো না পড়ো, যদি মনে হয় যে না একটা চ্যাপ্টার হয়তো ভালো লাগতেছে না, বাদ বাকিগুলো ভালো লাগবে, প্যারা খেয়ে যাবা। মানে এই চ্যাপ্টার যদি ভালো মতো না করতে পারো বা ভালো মতো ক্লিয়ার না হয়, তাহলে অনেকগুলো চ্যাপ্টার পড়তেই প্যারা লাগবে, মানে খালি খালি লাগবে জিনিসটা আর কি। যে তুমি একটা চ্যাপ্টার পড়তে শুরু করলা, হুটার দেখতেছো ভেক্টর, আর ভেক্টর ভালো মতো পড়ো নাই, তো প্যারা খেয়ে গেলা। আর এখানে আরেকটা ব্যাপার আছে ভেক্টর পড়ার ক্ষেত্রে। কলেজগুলো তোমরা যখন শুরু করবা কলেজের ক্লাস, তখন হয় কি, প্রথম যে চ্যাপ্টারটা থাকে বা প্রথম দিকের যে চ্যাপ্টারটা থাকে সেটা কিন্তু অনেক দিন ধরে পড়ানো হয়। এটা কারো দোষ না, এটা নর্মাল নিয়ম। অনেক দিন ধরে কেন পড়ানো হয়, কারণ হচ্ছে তোমার তুমি তো এসএসসি থেকে এইচএসসিতে যাচ্ছ, সো তোমাদের সাথে মানে স্পিডটা যাতে আপ করতে পারো, হ্যাঁ, স্পিডটা যাতে আপ করতে পারো, এটা কারণে করা হয় কি, স্লোভাবে এই চ্যাপ্টারটা পড়ানো হয়, এই চ্যাপ্টারটা ভেক্টরটা। কিন্তু পরবর্তীতে তুমি খেয়াল করে দেখবা, বা তুমি যদি জাস্ট জিজ্ঞেস করো তোমাদের ইমিডিয়েট সিনিয়রকে, 1 ব্যাচ বা 2 ব্যাচ সিনিয়রকে, তখন তারা বলবে, সে যে কোনো কলেজে হোক না কেন, যে পরবর্তী চ্যাপ্টারগুলো একটু টান দিয়ে পড়ে। টান দিয়ে মানে তো বোঝো, একটু দ্রুততার সাথে পড়ানো হয়ে যায়। তো আমরা আমাদের কোর্সে এইরকম কাজ করব না। আমরা আমাদের কোর্সে চেষ্টা করব হচ্ছে সব কিছুই ইন ডিটেলস এবং সমান গুরুত্ব দিয়ে পড়ার। ভেক্টরের ক্ষেত্রে যদি বলি, ভেক্টর এবং এর পরের যে 2টা চ্যাপ্টার আছে, গতিবিদ্যা আর নিউটনের মেকানিক্স, তুমি যদি বই খোলো, তোমার যদি ফিজিক্স ফার্স্ট পেপার বইটা নেওয়া থাকে, অথবা যদি ধরো একটা পিডিএফই খোলো, হ্যাঁ, অনলাইনে পিডিএফও পেয়ে যাবা বইগুলোর। তো পিডিএফ খোলার পরে তুমি বা বই খোলার পরে তুমি দেখবা যে অ্যাবাউট অনেকটাই, মানে বইয়ের অনেক অংশ, প্রায় অর্ধেকের কাছাকাছি এই 3টা চ্যাপ্টার নিয়ে রাখছে। ঠিক আছে, সো বুঝতেই পারছো যে এই 3টা চ্যাপ্টার কতটা বড় এবং কতটা ডিটেলস আছে। তো আমরা এই চ্যাপ্টার পড়তে গেলে দেখবা যে বেশ কিছু লেকচার লাগবে। হ্যাঁ, বেশ কিছু লেকচার লাগবে, কিন্তু এখানে হচ্ছে হতাশ হওয়া যাবে না। হতাশার কিছু নাই বেসিক্যালি, কারণ বুঝোই তো যে ভেক্টরের উপর যেহেতু অনেক চ্যাপ্টার নির্ভরশীল, এটা একটু বড় হবেই, বা এটা ক্লিয়ার করতে আমাদের টাইম লাগবে। ঠিক আছে, তো ফার্স্ট কথা এটা, ভেক্টর পড়তে গেলে প্রথম লেকচারে বলা হচ্ছে, আমি বললাম। সেকেন্ড যে কথাটা, যে ফিজিক্স কীভাবে পড়বো, এটা নিয়ে আমার মনে হয় না যে এখানে আমি টাইম লস করব। আমরা ফিজিক্স কীভাবে পড়বো এটা আলাদা একটা গাইডলাইন সেশন হতে পারে, বা আলাদা একটা ডিসকাশন হতে পারে, এটা নিয়ে আমি আর কথা বলবো না। হ্যাঁ, তবে আমি একটা কথা বলবো যে ভেক্টর চ্যাপ্টারটা অ্যাজ এ হোল, বা তুমি ফিজিক্সের যে কোনো চ্যাপ্টার অ্যাজ এ হোল, একটা গাইডলাইন বা একটা হচ্ছে
ফ্লো চার্ট মেনটেন করে পড়বা। মানে যারা আমার এই কোর্সটা করবা, যারা আমাদের সিপিএস এর এই কোর্সটা করবা, তারা একটা ফ্লো চার্ট মেনটেন করবা, তাহলে সব কিছু ক্লিয়ার হবে। 1 নম্বরে তোমরা যে কোনো একটা চ্যাপ্টার যখন ধরবা, তখন ফার্স্টে যে কাজটা করবা সেটা হচ্ছে ক্লাসগুলো। 1 নম্বরে শুরুতে গুরুত্ব দিবা ক্লাসগুলো। এখন ক্লাসে আমরা কি করাবো? ক্লাসে তো আমরা লেখে লেখে পড়াবোই, বা ক্লাসে আমাদের প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো আমরা সলভ করব। তোমাদের 1 নম্বর দায়িত্ব হবে, ক্লাসের সাথে সাথে দায়িত্ব হবে হচ্ছে পুরোটা নোট করে ফেলা, পুরোটা নোট করে করে পড়া। হ্যাঁ, নোট করার মেন্টালিটি তৈরি করতে হবে। হ্যাঁ, তোমরা এসএসসি থেকে আসতেছো, তোমাদের অনেকের মধ্যে নোট করার মেন্টালিটি নাই, আমার নিজেরও ছিল না। আমি এসএসসিতে যখন পড়তাম তখন আমি অতটা নোট মেকার ছিলাম না, বা নোট করে করে পড়তাম না। আমি নর্মালি ক্যাজুয়ালি, কারণ আমার মেমোরি একটু ভালো ছিল, তো আমি নর্মালি কোনো কিছু দেখলে লিখে দিতে পারতাম, বা পড়ে পড়ে মানে পড়েই হয়ে যেত। লিখতাম খুবই কম। ম্যাথ ছাড়া, ম্যাথ তো লিখে লিখে করতে হতো, কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রি লিখতাম তুলনামূলক কম। আমি মোটামুটি বই পড়ে পড়েই কাজ হতো, বা কোনো একটা প্রশ্ন সলভ দেখলেই কাজ হতো। কিন্তু পরবর্তীতে যখন আমি এইচএসসিতে উঠি, তখন আমার কাছে যেটা মনে হয়েছে যে এভাবে হচ্ছে না, কারণ টপিক বেশি বা ডেপথ অনেক বেশি। সো তোমার মাথায় সব কিছু রাখা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো পরবর্তীতে আমি যখন নোট করে পড়া শুরু করলাম সব কিছু, তখন দেখলাম যে আমার কাছে আয়ত্তটা বেটার আসতেছে, বা আমি সব কিছু বেটার বুঝতে পারতেছি। সো প্রথম কাজ হচ্ছে আমি ক্লাসে যা যা করাবো A to Z নোট করতে হবে। ক্লাসে স্লাইড দিব কিনা, আমি নর্মালি একাডেমিকে স্লাইড দেই না, একাডেমিক ব্যাচগুলোতে স্লাইড দেই না, কিন্তু তোমরা চাইলে আমি দিব। কিন্তু এই স্লাইড দিলে হয় কি, তোমরা ফাঁকিবাজি করবা, এটা 100% শিওর। আজকে যতজন এই ক্লাসটা দেখতেছো, আমি যে বললাম যে নোট করে করে পড়বা, তবুও 80% পোলাপান ফাঁকিবাজি করবে, এটা আমি শিওর, ড্যাম শিওর। স্লাইড দেখে দেখেই যাবে। কিন্তু এটাও তুমি জেনে রাখো যে যেদিন মনে করে অ্যাডমিশনের রেজাল্টগুলো দেয়, মানে তোমাদের এইচএসসি একটা ব্যাপার আছে, কিন্তু এসএসসি যখন দিছো, এসএসসি পরীক্ষায় মার্কস ভালো পাইছো, এটাই হচ্ছে সফলতা। কিন্তু এইচএসসির জিনিসটা কিন্তু এমন না। এইচএসসি জিনিসটার সফলতা কিন্তু মাপকাঠি এইচএসসি না, অ্যাডমিশনটাকে ধরা হয় সফলতা। এইচএসসিতে অনেকেই জিপিএ 5 পেয়ে যাবে, অনেকেই ভালো মার্কস পাবে, কিন্তু পরবর্তীতে দেখা হয় যে সে কোথায় চান্স পেলো কিনা, কত ভালো মতো চান্স পেলো কিনা, এটা কিন্তু সফলতা। সো যেদিন সংবর্ধনা দেওয়া হবে, বা যেদিন হচ্ছে রেজাল্টগুলো প্রকাশ পাবে, সেদিন যখন সফলতার মনে করো যারা পৌঁছে গেছে বা যারা সফল হয়েছে, তাদের কাছে তুমি যদি শোনো যে তারা কিভাবে পড়তো, তারা কিন্তু তোমাকে এটা বলবে না যে স্লাইড দেখে দেখে যাইতো। স্লাইড দেখে না, তারা রেগুলার এটা খাতা মেনটেন করতো, রেগুলার নোট করে করে পড়তো। সো এটা একটু খেয়াল রাখবা যে আমি জানি স্লাইড দিলে 80% স্টুডেন্ট ফাঁকিবাজি করবে, কিন্তু বাদ বাকি 20% যারা একটু কষ্ট করবে এই টাইমটাতে নোট মেকিং এর মাধ্যমে, তারা বেটার করবে, এটা খেয়াল রাখবা। তাহলে 1 নম্বরে ক্লাস মেইন ইম্পর্টেন্স। 2 নম্বরে হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস শিট দিব। এখন প্র্যাকটিস শিটটা করা কেন জরুরি আমি যদি বলি, আমাদের তুমি খেয়াল করে দেখবা যে তোমার কাছে হয়তো একটা বই থাকবে। আচ্ছা, বইয়ের যে ব্যাপারটা, হ্যাঁ, তো আমরা মেইনলি আমির হোসেন স্যারের বইটাকে বেশি ফোকাস করব। তার মানে এই না যে অন্যান্য বইকে ফোকাস করব না, আমরা সব বইই কভার করব। তবে তোমরা ক্লাসের সাথে সাথে একটা যদি টপিকে আমি পড়াই, তাহলে ওই টপিকটাকে জাস্ট যদি বইয়ে দেখতে চাও, আমির হোসেন স্যারের বইটা দেখতে পারো, বা ইসাক স্যার, আমির হোসেন স্যার বা ইসাক স্যার একই বই। আচ্ছা, এখন প্র্যাকটিস শিটের ব্যাপারটাতে আসি। প্র্যাকটিস শিটটা কেন জরুরি? কারণ এরকম যে বই আছে, এরকম বই আছে 13টা না হলে 14টা, সম্ভবত 13টা বই আছে, যেটা হচ্ছে আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের উপর রচিত এবং বাজারে পাওয়া যায় টেক্সট বুক। এখন তোমার তো মনে করো যে তোমার কি টাইম আছে যে তুমি 13টা বই কিনবা, 13টা বই কেনার পরে হচ্ছে এক গাদি করে 13টা বই রাখবা, ফার্স্ট পেপারে 13টা বই, সেকেন্ড পেপারে 13টা বই ফিজিক্সের? সম্ভব না। তোমার কাছে হাইয়েস্ট 2টা থাকতে পারে, হাইয়েস্ট অনেকের কাছে 3টাও থাকতে পারে, কেউ একটু বেশি পড়ুয়া হয়, কিন্তু সম্ভব না 13টা বই মেনটেন করা। তো এই প্র্যাকটিস শিটের থ্রুতে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের যতগুলো বই আছে, এই বইগুলোতে যত টাইপের ইউনিক প্রবলেম আছে, ইউনিক মানেতে বলছো যে একই টাইপের প্রবলেম ছাড়া ইউনিক প্রবলেম আছে, সেগুলো টপিক ওয়াইজ প্র্যাকটিস শিটে দেওয়া থাকবে। মানে তুমি সিরিয়াল বুঝতে পারবা যে আমি ক্লাসে এই টপিকটা পড়াইছি, এই টপিকের ক্লাস যেগুলো আগে, ওই টপিকের প্র্যাকটিস শিটগুলো আগে আগেই থাকবে। সো এইভাবে তুমি এটা মেনটেন করতে পারবা। সো প্র্যাকটিস শিটটা ইম্পর্টেন্ট, এবং এটা করলে তুমি শিওর থাকো যে তোমাকে এইচএসসির আগ পর্যন্ত এবং অ্যাডমিশনের আগ পর্যন্ত কোনো প্রবলেম দিয়ে তোমাকে আটকাইতে পারবে না।
কারণ তুমি ক্লাস করলে আর প্র্যাকটিস শিট যদি সলভ করতে পারো বা আয়ত্ত রাখতে পারো, তাহলে তুমি মোটামুটি শিওর থাকো যে সব কিছুই তুমি চোখের সামনে বুঝতে পারবা যে আচ্ছা এটা ক্লাসে করছিলাম বা এটা প্র্যাকটিস শিটে করছিলাম, বা কোনো কিছু অজানা থাকবে না। এর পরবর্তীতে আমরা যে রেগুলার লাইভ এক্সাম নিব, ক্লাসে আজকেও লাইভ এক্সাম আছে, এগুলা রেগুলার মেনটেন করতে হবে। এবং আমি তোমাদের জন্য এমসিকিউ শিটও মেনটেন করে দিব একটা, হ্যাঁ, এমসিকিউ শিট। তবে এখানে ব্যাপার আছে, আমি কিন্তু ইম্পর্টেন্সের এটা বলতেছি কিন্তু সিকোয়েন্সটা, কেউ এটা করো মানে এটা করতে গিয়ে এটা করতেছো না, এটা করো না। ক্লাস নোট আগে, টাইম পাচ্ছ না, ওকে ক্লাস নোটটাই করো, আর কিছু করা লাগবে না, ঠিক আছে? একটু বেশি টাইম পাচ্ছ প্র্যাকটিস শিট করো, একটু বেশি টাইম পাচ্ছ এমসিকিউ শিট করো, তাহলেই হবে। এখানে আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক তাহলে কখন করব? কোশ্চেন ব্যাংক কি জিনিস আগে সেটা যদি বুঝি। কোশ্চেন ব্যাংক হচ্ছে পুরাতন প্রশ্ন, মনে করো কোনো একটা ভার্সিটির ভর্তি পরীক্ষায় আসছে, কোনো একটা মনে করো যে আমরা যদি টেস্ট পেপারের কথা বলি এইচএসসিতে আসছে, বেসিক্যালি এগুলা আমরা ক্লাসেই কভার করে দিব, ঠিক আছে? কোশ্চেন ব্যাংকের প্রবলেমগুলো ক্লাসেই কভার হয়ে থাকবে। মানে তোমার দায়িত্ব হবে কি, ধরো একটা চ্যাপ্টার তুমি সে ভেক্টর তুমি কমপ্লিট করে ফেলছো, কমপ্লিট করার পরে তুমি কোশ্চেন ব্যাংক দেখা শুরু করবা একটু কনফিডেন্স বাড়ানোর জন্য, আচ্ছা ক্লাসে তো এটা করছি তাহলে এটা আমরা পারবো। এইভাবে, এরকম না যে কোশ্চেন ব্যাংকটা দেখে আগে পড়া শুরু করবা, ওরকম কিছু না, একটাতে কমপ্লিট করাই থাকবে। 1 এবং 2 পুরোটাই কোশ্চেন ব্যাংক থাকবেই কমপ্লিট করা, তুমি জাস্ট এখানে চোখ বুলাই যাবা যে তুমি পারতেছো কিনা, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার আর কি। সো আমি আর বেশি কথা বলবো না, আমি বেশি কথা বলবো না, বলে বলে অনেক কথাই বলে ফেলছি। তো যাই হোক, অত না যাই। সো আমাদের হচ্ছে এখন মেইন পড়া যদি শুরু করতে হয়, তাহলে শুরুর দিনে একদম শুরুতে মেইন পড়া হচ্ছে রাশি। হোয়াট ইজ রাশি? রাশি, হেডিং দাও, রাশি, বা ইংলিশ নাম হচ্ছে কোয়ান্টিটি। এই ইংলিশের মধ্যেই বোঝা যায় এটা কি, কোয়ান্টিটি। খেয়াল করে দেখো, কোয়ান্টিটি, কোয়ান্টিফিকেশন বা কোয়ান্টাইজাইজ মানে হচ্ছে কোনো কিছু পরিমাপ করা, কোয়ান্টিটি, হ্যাঁ। সো কোয়ান্টিটি সেটাই যেটা পরিমাপ করা যায়, বা রাশি সেটাই যেটাকে আমরা পরিমাপ করতে পারি। যেরকম তাপমাত্রা, আমরা চাইলে যে কোনো একটা রুমের টেম্পারেচার পরিমাপ করতে পারি। আমরা আজকে বলতে পারি আজকে ঢাকার তাপমাত্রা এত, আজকে রাজশাহী তাপমাত্রা এত, এগুলো বলতে পারি, ঠিক আছে? তো তাপমাত্রাকে আমরা মেজার করতে চাই। ধরো যে জনসংখ্যা, হ্যাঁ, আমরা বলতে চাই যে বাংলাদেশের জনসংখ্যা কত, ঢাকা শহরের জনসংখ্যা কত, আমরা মেজার করতে চাই বিভিন্ন প্রয়োজনে। আমরা এটাও মেজার করতে চাই যে ধরো যে আমি ঢাকা থেকে রাজশাহী যদি যেতে চাই, তাহলে আমার কত দূরত্ব যাওয়া লাগলো, এটা মেজার করতে চাই। আবার আমি এটাও চিন্তা করতে চাই, আচ্ছা ঢাকা থেকে রাজশাহী যদি একটা সরল রেখা টানতাম, তাহলে এটা দৈর্ঘ্য কত হইতো। এরকম আমরা ভৌত জগতে যা কিছুই পরিমাপ করতে চাই সেটা হচ্ছে রাশি। এখন মোটা দাগে তুমি যদি রাশিকে ভাগ করতে চাও বা রাশিকে হচ্ছে বিভক্ত করতে চাও, মোটা দাগে আমি 2 ভাগে প্রথমত ভাগ করতে পারি, 2 ভাগে, 2 রকমের ভাগে ভাগ করতে পারি। কিছু রাশির তোমার হচ্ছে মান আছে, মান আছে কিন্তু ডাইরেকশন নেই, ডাইরেকশন নেই। এবং কিছু রাশির কি হবে, কিছু রাশির হচ্ছে মান এবং ডাইরেকশন উভয় আছে। এগুলা তোমরা ছোটবেলা থেকেও জানছো, যে ভেক্টর নামটা তো ছোটবেলা থেকে জানার কথা তোমাদের ছিল না? ম্যাথ বইয়ে ভেক্টর কিছু থাকার কথা ছিল কি? আমাদের সময় থাকতো 9, 10-এ ভেক্টর নামে একটা চ্যাপ্টার ছিল আর কি। উভয় আছে। সো কিছু রাশি যেটা মান আছে ডাইরেকশন নেই, এই রকম রাশিকে বলা হয় হচ্ছে স্কেলার রাশি। স্কেলার, এগুলো হচ্ছে স্কেলার রাশি। এবং কিছু রাশি যেগুলা মান এবং ডাইরেকশন উভয়ই আছে, সেগুলাকে ভেক্টর বলা হয়। তবে এখানে একটা শর্ত প্রযোজ্য আছে, এই শর্তটা একটু পরে আসবে। এই যে গ্রামীণ ফোনের অ্যাডে তোমরা দেখো না, যে টেলিকমের অ্যাডগুলাতে, হ্যাঁ, সুন্দর একটা অফার দিল, উপরে অ্যাস্টারিক্স দেওয়া, বলা আছে শর্ত প্রযোজ্য। সো এখানে একটা শর্ত প্রযোজ্য আছে, এই দুটো থাকলেই হবে না, এখানে আরেকটা এক্সট্রা আরেকটা শর্ত দরকার, ওই শর্তটা একটু পরে আসবো আমরা। শর্ত প্রযোজ্য, নিচে লিখে দিই, শর্ত প্রযোজ্য। এখন এই যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, আমাদের কাজ কি? ফিজিক্সের কাজ হচ্ছে দুইটাকে পরিমাপ করা, ঠিক আছে?
যেরকম সত্যি কথা বলতে ধরো যে আমরা যে টেম্পারেচার পরিমাপ করতেছি রেগুলার রেগুলার আমরা টেম্পারেচার কত এটা দেখতেছি এই মোমেন্টে এসে, কারণ অনেক বেশি গরম পড়েছে। তো এইটা পরিমাপ করার ক্ষেত্রে অবশ্যই ফিজিক্যাল কিছু প্রপার্টিজ ইউজ করা হয়েছে থার্মোমিটারের। সো ফিজিক্স সব কিছুতেই আছে আর কি। এটা এমন কিছু না যে তোমার কিছু কিছু ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে, অনেক কিছুতেই আমাদের ফিজিক্সের দরকার হচ্ছে। এখন এখানে আসি হচ্ছে এই আমরা যদি ভেক্টর রাশি কোনগুলো এগুলোর কথা চিন্তা করতে চাই, এখানে একটা কথা আমি লিখে রাখছি, সেটা হচ্ছে এমসিকিউ কর্নার। কেন? কারণ কোনগুলো ভেক্টর রাশি এবং কোনগুলো ভেক্টর রাশি না এটা অনেক বেশি এমসিকিউতে আসে। তোমার হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট যারা দিবা তাদের জন্য তো একদম ফরজ এটা মনে রাখা। আর হচ্ছে যারা কলেজের পরীক্ষা তো আমরা দিবই, তারপর হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন তো আমরা দিবই, সব কিছুতে আমাদের লাগবে। তো এখানে খেয়াল রাখো কয়েকটা টিপস বা কয়েকটা জিনিস লেখে নাও। লেখো যে কোনো শক্তি শক্তি কিন্তু স্কেলার রাশি সবসময়, শক্তির কোনো ডাইরেকশন নেই, শক্তি শুধু মান আছে। এখন শক্তির মধ্যে অনেক টাইপের শক্তি আছে। শক্তির মধ্যে কে কে আছে? গতি শক্তি থাকতে পারে, বিভব থাকতে পারে বা বিভব শক্তি যাই বলো, এগুলো হচ্ছে স্কেলার রাশি। শক্তির সাথে সম্পর্কিত আরেকটা আছে, সেটা হচ্ছে কাজ, মানে আরেকটা রাশি সেটা হচ্ছে কাজ। কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। হ্যাঁ, আর আমাদের যদি ভেক্টর রাশির কথা বলি, ভেক্টর রাশির মধ্যে শুরুতেই আমরা যত টাইপের সরণ পাবো, ত্বরণ পাবো, যত টাইপেরই থাকুক না কেন, কোনো কিছু নামের শেষে যদি ত্বরণ থাকে ইট মিনস এটা একটা ভেক্টর। হ্যাঁ, কোনো কিছু নামের শেষে সরণ থাকলে ভেক্টর, বেগ থাকলে এটা একটা ভেক্টর। এবং এই ত্বরণের সাথে সম্পর্কিত কিছু রাশি আছে, যেরকম হচ্ছে ফোর্স এম ইন্টু এ, এই বল হচ্ছে একটা ভেক্টর। বলের সাথে সম্পর্কিত কিছু রাশি তোমরা আস্তে আস্তে শিখে যাবা, যেরকম টর্ক, এটা খায় না মাথায় দেয় এখনই বুঝবা না, আস্তে আস্তে শিখবা। এটার বলের সাথে সম্পর্কিত, এটা জাস্ট আপাতত মনে রাখো, এটা একটা ভেক্টর রাশি। ঠিক আছে? তাহলে আমি যদি হচ্ছে এমনি জাস্ট একটা ছোট্ট একটা উদাহরণ দেই, খুব ক্লাসিক একটা উদাহরণ। ধরো যে তুমি এ পজিশন থেকে বি পজিশনে যাবা, ধরতে পারো যে এটা ঢাকা, এটা চিটাগাং, ধরতেই পারো। সো ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথটা মনে করো যে এইরকম। তুমি যদি গুগল ম্যাপে দেখো, হ্যাঁ ম্যাপে মনে করো ডাইরেকশনে দেখলা যে কিরকম পথ, দেখলা যে তুমি পথটা হচ্ছে এরকম পাচ্ছ, পাইতেই পারো ইচ্ছা মতো আঁকাইছি। ঠিক আছে? এবং তুমি দেখলা যে সম্পূর্ণ পথ গুগল ম্যাপ তোমাকে বলতেছে হচ্ছে ধরো সে 500 কিলোমিটার বলতেছে। তো তুমি বলবা যে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 500 কিলোমিটার, সহজ হিসাব। কিন্তু আমি যদি এমন একটা কাজ করি যে ঠিক আছে আমি দূরত্ব না, আমি দেখব হচ্ছে এ থেকে বিতে আমি একটা স্ট্রেট লাইন আঁকাবো। আমি চিন্তা করব যে আমি যদি এখান থেকে উইরে গিয়ে টপাক করে ওখানে গিয়ে পড়ি, স্ট্রেট একদম, আমি কোনো এদিক সেদিক যাব না, টপাক করে গিয়ে তুমি যদি পড়তে চাও, তাহলে এই যে লাইনটা, এই লাইনটাকে বলা হবে হচ্ছে সরণ। এবং আশা করি তোমরা এটা জানো, আমি জাস্ট একটু মনে করাই দিলাম আর কি, কারণ আমাদের এই চ্যাপ্টারে এগুলো লাগে। সরণ, সে এই সরণটা ধরো যে 300 কিলোমিটার বললাম, বলতেই পারি আমি। সো খেয়াল করে দেখো আমার এই দুইটা রাশির মধ্যে তফাৎ আছে। এই দূরত্ব যেটা, এই দূরত্বের শুধুমাত্র মান আছে, শুধুমাত্র মান, কোনো ডাইরেকশন নেই। কিন্তু সরণের ব্যাপারটা খেয়াল করো, সরণের একটা ডাইরেকশন আছে। সরণ আমি বলছি হচ্ছে ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত, এ টু বি। আমি কিন্তু স্পেসিফিক ভাবে বলতেছি এ টু বি, আমি বলি না বি থেকে এ, আমি বলেছি কি এ থেকে বি। তাহলে এটার মানে আছে এবং ডাইরেকশনও আছে। সো দূরত্ব যেটা, দূরত্ব কিন্তু একটা স্কেলার রাশি, কিন্তু তারই সাথে সম্পর্কিত আরেকটা রাশি সরণ, সেটা কিন্তু হচ্ছে ভেক্টর রাশি, কারণ এটা একটা ডাইরেকশন আছে। তো এইভাবে হচ্ছে আমরা স্কেলার এবং ভেক্টরগুলা চিন্তা করতে পারি। কিন্তু এর পরবর্তীতে একটা বড়সড় প্রশ্ন আসে, তাহলে তড়িৎ প্রবাহ কি রকম রাশি? তড়িৎ প্রবাহ মানে তো বোঝো, ধরো যে একটা সার্কিট, এই সার্কিটে ধরো যে
এদিক দিয়ে সাপোজ আমি বললাম না এটার ভ্যালুগুলো কি কি, আমি জাস্ট বললাম যে এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আছে। তাহলে আমার কাছে কিন্তু খেয়াল করে দেখো এখানে মান আছে, মান কত 2 অ্যাম্পিয়ার, এবং এখানে একটা ডাইরেকশনও আছে। ডাইরেকশন বলতে ধরো যে আমি বললাম যে পি পয়েন্ট থেকে কিউ পয়েন্ট, পি থেকে কিউ বরাবর এটা একটা ডাইরেকশনও আছে। পি হতে কিউ বরাবর, এটা একটা উদাহরণ। তারপর তুমি উদাহরণ ধরতে পারো, ধরো একটা যে কোনো একটা তার আঁকালাম, যে কোনো একটা তার, হ্যাঁ যে কোনো একটা তার, এই তারে ধরলাম যে এই বরাবর 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে আমি কিন্তু বলতে পারি এই তারে আমি যখন এইভাবে আঁকিয়েছি 5 অ্যাম্পিয়ার কারেন্ট নিম্নমুখী। তাহলে কি হলো, তড়িৎ প্রবাহের মানও আছে, ডাইরেকশনও আছে। তাহলে তো মনে হচ্ছে যে আচ্ছা যা শিখলাম সেটাতে মনে হচ্ছে তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি, কিন্তু তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি না, ভেক্টর না। তাহলে বলতে হবে যে কেন, হোয়াই নট, মানও ছিল ডাইরেকশনও ছিল, তাহলে ভেক্টর হলো না কেন? অ্যান্সার ইজ, একটু আগে একটা শর্ত প্রযোজ্য লিখেছিলাম না, শর্ত প্রযোজ্য, এই শর্তটা বুঝতে হবে, শর্ত প্রযোজ্য। তো শর্তটা আমরা একটু আস্তে আস্তে এই চ্যাপ্টারে আজকেই বুঝবো, একটু আস্তে আস্তে বুঝবো আর কি। এই ক্লিয়ার তাই পর্যন্ত? তাহলে তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি না, তাহলে তাহলে কি তড়িৎ প্রবাহ স্কেলার রাশি? এই প্রশ্নের অ্যান্সারটা দেওয়াটা একটু ডিফিকাল্ট, একটু পরে আমরা দেখব, ঠিক আছে? ক্লাস ঠিকঠাক চলে? চলো, এখন কথা হচ্ছে যে ঠিক আছে ভাই ভেক্টর পড়তেছো বা তুমি হচ্ছে বিজ্ঞানী হবা, তোমার বিভিন্ন রকম ভেক্টর নিয়ে কাজ করা লাগতে পারে, তো ভেক্টরের প্রকাশভঙ্গি তো শিখতে হবে, যে একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করব এটা তো শিখতে হবে। তাহলে বেসিক্যালি একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম আমরা, হ্যাঁ সরণ এ থেকে আমরা বিতে যাচ্ছি, এ টু বি, আমরা কি করব একটা ভেক্টর আঁকাবো, ঠিক আছে? তাহলে আমরা এ থেকে বি পর্যন্ত একটা সরণ ভেক্টর, ঠিক আছে? তো এই ভেক্টরকে ধরো যে তুমি যে কোনো কিছু দ্বারা প্রকাশ করতে পারো, লাইক আমরা ধরো যে বীজগণিত যখন সলভ করি তখন আমরা কি করি, ধরে নেই যে সমাধান হচ্ছে এক্স, এবার আমরা প্রকাশ করি। সো আমি ধরলাম যে এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, ঠিক আছে? এই সরণ ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর। তাহলে এখন আমাদের প্রকাশভঙ্গিটাই শিখতে হবে যে আমরা কয়ভাবে সেটাকে প্রকাশ করতে পারি। তাহলে শুরুতে লেখো, আমরা যদি হরফ আকারে প্রকাশ করতে চাই, হরফ মানে তো বুঝো লিখিত আকারে, লিখিত, তাহলে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে এইভাবে। 1 নাম্বার যে পি একটা ভেক্টর, এবং আমরা এটা মোস্টলি এটাই ইউজ করব, ঠিক আছে? মোস্টলি এটাই ইউজ করব, মোস্ট ইউজ, যে পি একটা ভেক্টর, কিছুই না, উপরে চিহ্ন। তাহলে যদি আমি বলি যে এটা কি, এটা তাহলে কোনো ভেক্টর না, এইটা ভেক্টর না। ভেক্টর হইতে হলে পি উপরে একটা চিহ্ন রাখতে হবে। 2 নাম্বার যে প্রকাশভঙ্গিটা হতে পারে সেটা হচ্ছে পি বার, এইভাবে প্রকাশ করা হতে পারে, কিন্তু এটা মোস্টলি ইউজ আমরা করব না, আমাদের বইগুলোতে এটা ইউজ হয়েছে। 3 নাম্বারটাতে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে পি বারটা নিচে, সহজ, ঠিক আছে? 4 নাম্বারটাতে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে পিটাকে আমরা একটু মোটা দাগে লিখতে পারি, বোল্ড তো বুঝো, মোটা দাগে, মোটা দাগে লিখতে পারি। এদের মধ্যে এটা লেখা বেশি একটু মানে করা যায় ইনকনভিনিয়েন্ট, মানে তো বুঝো একটু প্যারাদায়ক, এটা ইউজ করাই হয় না মোস্ট কেসেসে। এটাও খুব একটা দেখবা না ম্যাথের মধ্যে, অবশ্য ম্যাথ তোমরা যখন ম্যাথের ভেক্টর চ্যাপ্টারটা পড়বা মাঝে মধ্যে কিছু ম্যাথে এগুলা দেখতে পারো,
কিন্তু মোস্টলি তোমরা দেখবে হচ্ছে এটা, বিশেষ করে জিরো ভেক্টর যখন লেখা হয়, জিরো ভেক্টর কি জিনিস একটু পরে আসবো, তখন এই যে এইটা মাঝে মধ্যে ইউজ করা হয় বা এটা ইউজ করা হয় ম্যাথের মধ্যে। হ্যাঁ, সো আমরা আপাতত এটাতেই বেশি ফোকাস থাকবো, লিখিতভাবে চিন্তা করলে এটা। এখন খেয়াল করে দেখো যে আমি যে বললাম যে ঠিক আছে এ থেকে বিতে, ধরো যে আমি বললাম যে এখানে কতটুকু বলছিলাম, আমি সেম টু সেম ইউজ করি, সমস্যা কি, তাহলে একই রকমই থাকবে সব কিছু। আমি বলছিলাম 300 কিলোমিটার, তাই তো? সো আমি ধরি যে এখানে হচ্ছে 300 কিলোমিটার এতটুকু। তাহলে এখানে না আমাকে বেশ কয়েকটা জিনিস স্পেসিফাই করতে হবে। খেয়াল করে দেখো এখানে ভুল আছে, আমাকে স্মরণের উপরে ভেক্টর, এটার উপরে ভেক্টর দিতে হবে। ঠিক হলো এবার। আর এখানে খেয়াল করে দেখো আমার দুইটা প্রপার্টিজ আছে। এখানে প্রপার্টিজ মানে তো বুঝো, এই জিনিসের, এই চিত্রের দুইটা প্রপার্টিজ আছে। একটা হচ্ছে পি এর মান কত, পি এর মান হচ্ছে 300 কিলোমিটার। এখানে একটু ফাঁকা জায়গা রাখো 2 লাইন লেখার। তারপরে আরেকটা প্রপার্টিজ হচ্ছে পি হচ্ছে এ থেকে বি বরাবর। সো প্রপার্টিজগুলো কি কি বলছে? প্রপার্টিজগুলো এই ভেক্টরের হচ্ছে দুইটা শর্তই বা দুইটা কি বলে ধর্মকে প্রকাশ করছে। একটা হচ্ছে মান এবং আরেকটা হচ্ছে ডাইরেকশন, দুইটাকেই প্রকাশ করে দিচ্ছে। এখন পি এর যে মান খেয়াল করে দেখো, ধরো আমার কাছে এরকম অনেকগুলো ভেক্টর আছে, আমি যখন পুরো ভেক্টর চ্যাপ্টার পড়বো তখন কিছু কিছু জায়গায় আমাদের ভেক্টরের মান লাগবে। তো আমি কি বারবার এইভাবে লিখবো পি এর মান এত, কিউ এর মান এত, এ এর মান এত, বি এর মান এত? এটা লেখাটা আনস্মার্ট এবং লিখতে তোমার হচ্ছে কলমের কালিও খরচ হবে, তাই না? সো এইটাকে ইন শর্ট লেখা হয় হচ্ছে পি এর মানের মডুলাস। মডুলাস মানে কি? মান, মানে পি এর মডুলাস মানে কি? পি এর মান, এটা হচ্ছে 300। এইটাকে লেখাও কষ্টসাধ্য। তুমি খেয়াল করে দেখছো পি লেখার উপরে উপরে একটা হচ্ছে ভেক্টর চিহ্ন দিয়ে আবার দুইটা বড় বড় ঠ্যাং দিতে হইতেছে, এটা লেখাও ভাই কষ্টসাধ্য। এটা না লিখে সরাসরি তুমি এটাও লিখতে পারো, পি ইকুয়াল টু 300 কিলোমিটার। এটাও যা এটাও তাই, মানে পি এর মান এভাবে লেখার চেয়ে এই দুইটা লেখার বেশি স্মার্ট। বিশেষ করে লাস্টেরটা যেটা লিখলাম, এটা লেখা অনেক বেশি স্মার্ট। সো তুমি এটা লেখার মাধ্যমে জাস্ট বলতে পারো যে এটার দৈর্ঘ্য কত, ঠিক আছে, এই ভেক্টরের দৈর্ঘ্য কত বা ভেক্টরের ভ্যালু কত। আচ্ছা, দৈর্ঘ্য থেকে মনে পড়লো যে আচ্ছা এটুকু তুলছ না, আমরা তুলে ফেলছি এইটুকু। তাহলে ভেক্টরের প্রকাশ আমরা কিভাবে দেখলাম? আমরা দেখলাম হচ্ছে হরফ বা লিখিত আকারে। ভেক্টরকে এভাবে বা এটার মানকে আমরা পি দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? তাহলে এটার মান কত? এই ভেক্টরের মান হচ্ছে শুধুমাত্র পি, কোনো রকম ভেক্টর চিহ্ন বা হাবিজাবি কিছু নাই, শুধু মান। তাহলে আমরা লিখিত আকারে যখন প্রকাশ করলাম, এখন একটু গ্রাফিক্যালি প্রকাশ করাটা একটু বুঝতে হবে বা শিখতে হবে। গ্রাফিক্যালি তো এখানে করছি, কিন্তু আরেকটু ভালো মতো দেখতে হবে গ্রাফিক্যালি। ওকে, সো লেখা হচ্ছে গ্রাফিক্যালি বা জ্যামিতিক ভাবে বা জ্যামিতিক, যাই বলো না কেন। সো আমরা যখন একটা ভেক্টরকে গ্রাফিক্যালি বা জ্যামিতিকভাবে প্রকাশ করব, তাহলে তোমরা এটা শিওর এ পর্যন্ত যে আমার একটা স্টার্টিং পয়েন্ট, একটা কিছু একটা আছে। স্টার্টিং পয়েন্ট বলতে আমি এ থেকে শুরু করে আমি যখন বিতে যাচ্ছি, এ থেকে শুরু করে বিতে যাওয়া হচ্ছে, আমি লিখে দিই এভাবে, এ থেকে হতে শুরু করে বি অবধি। হ্যাঁ, অবধি মানে শেষ আর কি, বি পর্যন্ত। তাহলে তুমি কি করছো? তুমি বেসিক্যালি এই পয়েন্ট থেকে, খেয়াল করো এখানে দুইটা পয়েন্ট আছে, তাহলে প্রথম যে ফ্যাক্টরগুলা, বৈশিষ্ট্যগুলা দেখো, দুটি পয়েন্ট থাকবে। যে কোনো ভেক্টর তৈরি করতে গেলে তোমার এগুলা লাগবে, গ্রাফিক্যালি দুইটা পয়েন্ট লাগবে মাস্ট। ফার্স্টে দুইটা পয়েন্ট লাগবে, তুমি পয়েন্ট ছাড়া করতে পারবে না। সেকেন্ড যেটা, তুমি কি করতেছিলা, আমি কিভাবে আঁকাচ্ছিলাম দেখো, আমি এ থেকে স্টার্ট করে বি পর্যন্ত একটা রেখা আঁকাচ্ছিলাম এবং একটা তীর চিহ্ন ছিল। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এ যেটা স্টার্ট হলো, এইটাকে বলা হয় হচ্ছে আদি বিন্দু। নাম শুনে বোঝা যায় আদি বিন্দু।
বা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পাদবিন্দু। পাদবিন্দু মানে হচ্ছে পা, হ্যাঁ পা। আর এটা যেটা, এটা হচ্ছে শেষ বিন্দু বা হচ্ছে শীর্ষবিন্দু। মানে তুমি যদি ইংলিশের কথা বলো, এটা হেড, এটা হচ্ছে টেইল। ঠিক আছে, মাথা মানুষের যেরকম হেড টেল, মানে মানুষের টেল থাকে না, সরি, মানে ফিট থাকে, মানে বুঝাই তো হেড টেল কিভাবে আসছে। তাহলে আমার এখানে আরেকটা যেটা ফ্যাক্টর, সেটা কি, সেটা হচ্ছে যে আমার এখানে পাদবিন্দু থাকবে ও শীর্ষবিন্দু থাকবে। এবং তারপরে কি করতে হবে, পাদবিন্দু হতে শীর্ষবিন্দু পর্যন্ত হ্যাঁ শীর্ষবিন্দু পর্যন্ত, বা পাদবিন্দু তো শীর্ষবিন্দুর দিকে, এভাবে লেখো, দিকে তীর চিহ্ন থাকতে হবে। এগুলা বেশ অবভিয়াস আর কি, এগুলা মানে কমন সেন্স। এখন কথা হচ্ছে যে তীর চিহ্ন তো থাকতে হবে, তীর চিহ্ন কি একদমই লাস্টে থাকতে হবে এরকম কিছু? অ্যান্সার ইজ নো, একদমই লাস্টে থাকাটা না, খুবই জরুরি না। কারণ তোমরা বিভিন্ন বই দেখবা, হ্যাঁ তোমাদের কি বলে যে ম্যাথ বইগুলোতে দেখবা যে মাঝে মধ্যে ভেক্টরটাকে এইভাবেও প্রকাশ করা হয়েছে, সেম, এটা যা এটা তাই। সেম টু সেম জিনিস, হ্যাঁ এইভাবে প্রকাশ করা যা, এইভাবে প্রকাশ করা তাই, কোনো রকম ডিফারেন্স নাই। তাহলে এটা গেল হচ্ছে জ্যামিতিক প্রকাশ। এখন জ্যামিতিক প্রকাশের মধ্যেও কিছু কথা আছে। কথা হয়েছে যে আমরা এভাবে চিন্তা করি, আমরা কয়েকটা সরণ ভেক্টর আঁকাবো, কয়েকটা, হ্যাঁ একটা ধরো যে আমরা আঁকাবো হচ্ছে 100 মিটার, 100 মিটারের সরণ ভেক্টর। আমরা একটা আঁকাবো হচ্ছে 200 মিটারের সরণ ভেক্টর, আর একটা আঁকাবো হচ্ছে 400 মিটারের সরণ ভেক্টর। এই যে ভেক্টর যখন আমরা পড়ি এবং তখন আমরা যখন আঁকাতে যাই, এই জায়গাতেই না অনেকে ভুল করে, হ্যাঁ আঁকাইতে পারে না, খুব সহজ মনে করে জিনিসটা যে আচ্ছা আঁকাই দিলেই হয়েছে। না, ভেক্টর জিনিসটা এমন যে তুমি যদি আঁকাইতে চাও, তোমাকে পারফেক্টলি আঁকাইতে হবে, নাহলে না আঁকানোই ভালো। ঠিক আছে, আঁকাইলে পারফেক্টলি, নাহলে না আঁকানোই ভালো। ভেক্টর জিনিসটা কিন্তু এমন। তাহলে সরণ ভেক্টর যখন আমি আঁকাবো 100 মিটার, খেয়াল রাখবা 100 মিটার যখন আমি আঁকাচ্ছি, ধরো যে আমি রাস্তা হচ্ছে একটা রাস্তার কথা চিন্তা করি, এই হচ্ছে একটা রাস্তা, সেম টু সেম রাস্তা আমি কয়েকবার চিন্তা করি, এটা হচ্ছে একটা রাস্তা, এবং সেম রাস্তাকেই আমি আবার এখানে আঁকালাম। ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট ধরো যে আমি এভাবে বলে দিই যে স্টার্টিং পয়েন্টটা কোথায়। স্টার্টিং পয়েন্টটা ধরো যে এই জায়গায়, এটা হচ্ছে 0 মিটার স্টার্টিং। 100 মিটার পয়েন্টটা হচ্ছে তাহলে এই জায়গায় ধরি, কাছাকাছি ধরলাম আর কি। 200 মিটার পয়েন্টটা আমি এই জায়গায় ধরি, 300 মিটার পয়েন্ট আমি এই জায়গায় ধরি, 400 মিটার পয়েন্ট আমি যদি এই জায়গায় ধরি, দেখে মনে হয় যে ভাই এটা তো খুব সহজ জিনিস করতেছেন। হ্যাঁ তোমরা ভুল করবা যখন, তখন আমি দেখাই দিব যে ভাই এই জিনিসটা খেয়াল করো নাই, খেয়াল করো, তাহলে কখনো ভুল হবে না। তাহলে দেখো 100 মিটার যখন আমি আঁকাবো, তাহলে এটা আমি কত ধরেছি, 100 মিটার, 200 মিটার, 300 মিটার, 400 মিটার। 100 মিটারের ভেক্টর মানে হচ্ছে 0 থেকে শুরু করে 100 পর্যন্তই যাবে, 1 ইঞ্চি এদিক সেদিকেও যাবে না। তাহলে 0 থেকে শুরু করে 100, এটা হচ্ছে 100 মিটারের ভেক্টর। তুমি যদি এখান থেকে 1 ইঞ্চিও এদিক সেদিক করো, ভুল হয়ে যাবে। তারপরে 0 থেকে শুরু করে এরপরে যে ভেক্টরটা, সেটা কি 200 মিটার, তাহলে 200 মিটার পর্যন্তই যেতে হবে, মাস্ট। তুমি এখানে ভুল করতে পারবা না, 0 থেকে শুরু করে 200, এবং এটা কি, এটা 0 থেকে শুরু করে 400 পর্যন্ত যাবে।
তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে একটা ম্যাথ করার সময় কিন্তু আমরা এরকম গাইডলাইন আঁকাইতে পারবো না যে আমি সুন্দর মতো 100 200 আঁকাইছি, আঁকানোর পরে ম্যাথটা করতেছি, পসিবল না। ধরো যে তোমার কাছে এরকম একটা ম্যাথ থাকলো যেখানে তোমাকে 300 মিটার আঁকাতে হবে অ্যান্ড 400 মিটার নিয়ে কাজ করতে হবে একটা ম্যাথ সলভ করার সময়। তখন তুমি 300 মিটারেরটা মনে করো যে এরকম আঁকাই দিলা, আর 400 মিটারেরটা আঁকাইলে হচ্ছে ঢাউস একটা, ধরো যে এইরকম একটা, এইটা কিন্তু ভুল হয়ে গেল। এটা 300 মিটার হলে জীবনে এটা 400 মিটার হবে না, মানে এত বড় হবে না। সো ম্যাথে যখন আমরা সলভ করব তখন যেন মানানসই থাকে। তার মানে কি আমি কি ওই পেন্সিল স্কেল নিয়ে চলে যাব, স্কেল নিয়ে চলে গিয়ে হচ্ছে আমি আঁকানো শুরু করে দিব? অ্যান্সার ইজ নো, ওইটা করাও দরকার নেই। কিন্তু মানানসই ভাবে, মানে তুমি এমনভাবে আঁকাবা যে যেন এটা বোঝা যায়। তো ঠিক আছে, এটা যদি 3 ভাগ হয় তাহলে এটা 4 ভাগ এরকম হতে পারে কিছু একটা। মানানসইটা ইম্পর্টেন্ট। তুমি যদি মানানসইভাবে না আঁকাও তাহলে হচ্ছে তোমার ম্যাথের চিত্র মিলবে না। ঠিক আছে, মানে তোমার ভ্যালু একটা আসবে কিন্তু ওটার সাথে চিত্রটা বেখাপ্পা লাগবে। আর আমাদের তোমার খাতা কারা কারা দেখবে এটা তো তুমি শিওর না। তোমার খাতা দেখতে পারে, এইচএসসি পরীক্ষার খাতাই ধরো, তোমরা তো বুঝোই যে এক এক জায়গায় চলে যেতে পারে, খুব কড়া কোনো টিচার দেখতে পারে। আবার তোমার অ্যাডমিশন পরীক্ষা তুমি যখন দিবা, যেগুলো রিটেন পরীক্ষা থাকবে, ওগুলার খাতা দেখবে ইউনিভার্সিটির লেকচারার বা প্রফেসররা। সো তারা তো এই জিনিসটা খেয়াল রাখবেই। ঠিক আছে, সো ভেক্টর আঁকানোর সময় তুমি খেয়াল করে দেখবা অনেক টিচার, আমি কারণ খারাপ বলবো না, কিন্তু অনেক টিচারও কিন্তু এটা মাথায় খেয়াল রাখতে পারে না যে যখন আমরা একটা ভেক্টর আঁকাচ্ছি তখন এই ভেক্টরটা না ঠিকঠাক থাকে না, মানে ভেক্টরটা উল্টাপাল্টা আঁকানো হয়ে যায়। আর তখন কি দেখলা ভুল ধরে টিচাররা। সো খেয়াল রাখতে হবে প্রথম দিন থেকে যেন জিনিসটা খেয়াল থাকে যে আমরা যখন সরণ, মানে শুধু সরণ ভেক্টর না, আমরা যে কোনো ভেক্টর যখন জ্যামিতিকভাবে প্রকাশ করব তখন যেন আমাদের হিসাবটা ঠিকঠাক আছে। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি। এর পরবর্তীতে আমাদের কিছু ভেক্টরের নিয়ম আছে, ওই নিয়মগুলোতে আমি একটু পরে আসবো। আপাতত আমরা হচ্ছে কিছু ভেক্টরের প্রকারভেদ একটু পরে নিব, যেগুলা কই কাজে লাগবে, যেগুলো হচ্ছে এমসিকিউতে এবং জ্ঞানমূলকে কাজে লাগবে। এমসিকিউ অ্যান্ড জ্ঞানমূলক। ঠিক আছে, এক এক করে দেখলেই হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, লেখো যে শুরুতে লেখো, কয়েক স্টেপে আমরা দেখব। হ্যাঁ, শুরুতে আমরা দুইভাবে দেখব, একটা হচ্ছে স্বাধীন ভেক্টর, একটা হচ্ছে আবদ্ধ ভেক্টর। লেখো স্বাধীন ভেক্টর, একটা হচ্ছে আবদ্ধ ভেক্টর। মুখস্থ করাবো না, জাস্ট উদাহরণ দেই, বুঝতে পারবা। ধরো যে আমি একটা কথা বললাম যে আমি একটা রাস্তা আঁকাই, ধরো একটা রাস্তা আঁকাচ্ছি, একটা রাস্তা, জাস্ট একটা রোড। হ্যাঁ, এই রোডে মনে করো যে মানুষজন দাঁড়ায় আছে। এখন এই রোডে ধরো যে এই পাশে হচ্ছে পূর্ব, এই পাশে হচ্ছে পশ্চিম, হতেই পারে। মানে একটা রাস্তা আছে, পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব দিকে গাড়ি যাচ্ছে বা মানুষজন যাচ্ছে, যাইতেই পারে, তাই না? স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। ওকে, এখন আমি যদি বলি যে এই রাস্তাতে বা রাস্তার উপর দিয়ে পূর্ব দিকে 20 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইছে, যদি আমি এটা বলি, বলতেই পারে, এবং এটা রিয়েল লাইফ হতেই পারে যে হ্যাঁ একটা, মানে বাতাস তো সব দিকেই থাকে, সো বাতাস বইতেই পারে, তার ইচ্ছা পূর্ব দিকে 20 কিলোমিটার পার আওয়ার বেগে না হলে বইছে, মানে যাচ্ছে আর কি, কোনো সমস্যা নাই। এখন বাতাস যে বইছে, খেয়াল করে দেখো এখানে একটা বেগের কথা বলেছি আমি, তাই না? এটা কিন্তু বেগ। বেগ কি রাশি? বেগ হচ্ছে ভেক্টর রাশি। বেগ যদি ভেক্টর রাশি হয়, তার মানে আমি যদি এখন গ্রাফিক্যালি এটাকে ভেক্টরটাকে প্রকাশ করতে চাই, তাহলে খেয়াল করে দেখো আমি এভাবে চাইলে প্রকাশ করতে পারি যে এইটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার বেগ। ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে, এটা হচ্ছে ভি উইন্ড। উইন্ড মানে কি? বাতাস। আর ভি মানে কি? বেগ, ভেলোসিটি অফ উইন্ড, বাতাসের বেগ এইটা।
এটা কত? এটা হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। আমি চাইলে এটাকে আরেকভাবে প্রকাশ করতে পারতাম। আমি এখানে প্রকাশ না করে আমি প্রকাশ করতে পারতাম এখানে। দেখো তো কারো কোনো আপত্তি আছে কিনা? আমি প্রকাশ করতে পারতাম হচ্ছে এখানে, অথবা আমি প্রকাশ করতে পারতাম এখানেও প্রকাশ করতে পারতাম। বাতাসই তো, সমস্যা কি? তুমি এখানে প্রকাশ করো বা এখানে প্রকাশ করো বা এখানে প্রকাশ করো। তবে এখানে একটা জিনিস সাবধানে, তুমি যদি একাধিকভাবে প্রকাশ করো একই চিত্রে, সবগুলো যেন সমান সমান হয়, কাছাকাছি হয়। তুমি যদি ওই যে একটু আবার গড়বড় করে ফেলো, একটা 20 আর একটা হবে 25, না তো, তাই না? প্রত্যেকটা 20, কাছাকাছি যেন চোখে মানানসই যেন লাগে চোখে। আমি তো আর স্কেল দিয়ে পরিমাপ আঁকি নাই, মানানসইভাবে আঁকাইছি। তাহলে তুমি এখানে খেয়াল করে দেখছো যে এই ভেক্টরগুলা, প্রত্যেকটা যে ভেক্টর, প্রত্যেকটা ভেক্টরের একটা জিনিস তুমি ইম্পর্টেন্ট, তুমি খেয়াল করে দেখো যে এই ভেক্টরগুলোতে আদি বিন্দু যেটা, আদি বিন্দু কোনটা? একদম এই বিন্দুটা। এখানকার এই আদি বিন্দু, এখানকার এই আদি বিন্দু আর এখানকার এই আদি বিন্দুগুলা তুমি স্বাধীনভাবে আঁকাইতে পারছো। মানে আদি বিন্দুগুলা স্বাধীনভাবে প্রেজেন্ট করা যায়, প্রেজেন্ট করা যায়। তো এই টাইপের ভেক্টরকে বলা হয় স্বাধীন ভেক্টর। তাহলে স্বাধীন ভেক্টর কি জিনিস? যে ভেক্টরের আদি বিন্দু ইচ্ছা মতো আঁকানো যায় বা ইচ্ছা মতো বসানো যায়, তাকে হচ্ছে স্বাধীন ভেক্টর বলে। ঠিক আছে, তুমি রিপ্রেজেন্ট করতে গিয়ে ইচ্ছা মতো এখানে বসাইতে পারো, কোনো সমস্যা নাই। এর পরবর্তীতে ধরো যে আমরা এবার একটু 3D স্পেসে যাব। আচ্ছা, 3D কি জিনিস? 3D আর 2D এটার মধ্যে অনেক ডিফারেন্স আছে, এবং এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার অনেক বেশি কাজে লাগবে। বলতেছে এক এক করে। যেরকম আমরা বাস্তব জীবনে যা যা দেখি সব কিছুই 3D, আমাদের দুই চোখ দিয়ে যখন দেখি। হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে 2D দেখতেছো, 3D দেখতেছো না। তোমরা কিন্তু ক্যামেরার একটা লেন্স এখানে আমার সামনে, তাহলে এখানে তোমরা 2D দেখতেছো, আমাকে 3D দেখতেছো না। কিন্তু তোমার চোখের সামনে তুমি যে খাতায় লিখতেছো বা বসে বসে শুয়ে শুয়ে ক্লাসটা দেখতেছো, আমাকে যখন দেখতেছো তখন তুমি 2D দেখতেছো, 3D দেখতেছো না। ঠিক আছে? তুমি যখন দুই চোখ দিয়ে দেখো কোনো কিছু, বাইরের যে কোনো কিছু, ইটস 3D। তাহলে আমরা যে রিয়েল লাইফে বাস করি, এই রিয়েল লাইফটা আসলে 3D। হ্যাঁ, এই রিয়েল লাইফে খেয়াল করে দেখো, এই যে আমার কাছে সামনে এই কলমটা, আমি কিন্তু এটাকে অনেকভাবে বলতে পারি। যেটা এইভাবে বলতে পারি যে আচ্ছা, এই কলমটা আমার থেকে এই বরাবর এত দূরত্বে, নিচ থেকে আমার ফ্লোর থেকে কিছু একটা দূরত্বে, আবার এই বোর্ড থেকে কিছু একটা দূরত্বে। খেয়াল করছো? 3D মানে কি? ডাইমেনশন। আমার থেকে ধরো যে 1 মিটার দূরত্বে, বোর্ড থেকে 2 মিটার দূরত্বে, আর নিচ থেকে ফ্লোর থেকে 3 মিটার দূরত্বে। তাহলে দেখো 3টা ডাইমেনশনে আমি তাকে চিন্তা করতে পারতাম, পারি আর কি। সো রিয়েল লাইফের যে কোনো একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট ধরে আমি কাজ করছি, যে কোনো একটা পয়েন্টকে আমি বিভিন্নভাবে চিন্তা করতে পারি, বিভিন্ন 3টা ডাইমেনশনে আমি চিন্তা করতে পারি, এবং 3টা ডাইমেনশনেই সব কিছু থাকে। সো আমি যে কোনো একটা পয়েন্ট, ধরো পি একটা পয়েন্ট, এবং এখানে আমি ডাইমেনশন যা সেট করছি, ডাইমেনশন কিভাবে সেট করছি জানো? ধরো যে তুমি তোমার রুমটা যদি চিন্তা করো, তোমার রুম কিন্তু ঘন বস্তু আকারের, ঘনক না, ঘন বস্তু, নট ঘনক। হ্যাঁ, ঘন বস্তু আকারের। তোমার রুমে খেয়াল করবা যে দরজা জানলা যাই থাকুক না কেন, তুমি চিন্তা করতে পারো হচ্ছে এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। যদি তাই থাকে তাহলে তুমি এভাবে চিন্তা করতে পারো, জাস্ট রুমটা একটু কোনো মতে জাস্ট একটু আঁকাই। হ্যাঁ, তোমার রুমের যে কোনো একটা কর্নার যেটা তুমি এখনই চোখের সামনে দেখতে পারো, যেরকম আমার রুমের এই কর্নারটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, বা উপরের একটা কর্নার চোখের সামনে দেখতে পাচ্ছি, যে কোনো কর্নার তুমি চোখের সামনে দেখতে পারো। ওই কর্নারে তুমি খেয়াল করলে দেখবে ওখান থেকে কিন্তু 3টা রেখা, একটা রেখা যদি উপরে কর্নারে তাকাও, দৈর্ঘ্য, প্রস্থ এবং একটা নিচের উচ্চতা বরাবর, তাই না? 3টা রেখা 3 ডাইমেনশন বরাবর গেছে। সো এখানেও তাই, উপরের কর্নার দেখলে এটা, নিচের কর্নার দেখলে এটা। সো নিচের কর্নার তুমি যদি দেখো, তখন আমি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বরাবর 3টা হচ্ছে ডাইমেনশনের কথা কিন্তু চিন্তা করতে পারি। ধরো যে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ এবং এটা উচ্চতা। সো এই ডাইমেনশনটাকে আমি যদি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি এবং এটাকে যদি জেড ধরি, তাহলে আমি এই জিনিসটাকে এখানে আঁকাইছি, আর কিছুই না। এই জিনিসটাকে আমি এখানে আঁকাইছি, সেম টু সেম জিনিস। হ্যাঁ, আমি কালার সেম করে দিই, তাহলে মনে হবে যে আচ্ছা আমি জুম করে আঁকাইছি এটা।
জুম করে এটা আঁকাইছি, একটু বড় করে এখানে আঁকাইছি এক্স ওয়াই জেড, ইচ্ছা মতো ধরো আর কি, একটা এক্স একটা ওয়াই একটা জেড ধরলেই হয়েছে। এগুলো নিয়ে আমাদের প্রচন্ড পড়াশোনা আছে এই চ্যাপ্টারে এবং খুব মজার, এমন না যে প্যারাদায়ক, খুবই মজার। এখন তুমি কি করবা, তুমি ধরো যে তোমার এই রুমের মধ্যে একটা মশা ঘুরে বেড়াচ্ছে, তোমার এই রুমের মধ্যে একটা মশা ঘুরে বেড়াচ্ছে। সো মশাকে তুমি যে কোটা একটা মোমেন্টে ক্যাপচার করলা, ধরো যে একটা ছবি ক্যাপচার করে ফেলছো। সো মশা আছে এই জায়গায় আর কি, হ্যাঁ মশা আছে এই জায়গায়, মশা। সো এটা হচ্ছে মশার পয়েন্ট আর কি, মশা। এখন তুমি মশাটাকে কোন পয়েন্টে আছে এটা কেমনে বের করবা? এই মশার পয়েন্টটাকে, হ্যাঁ মশার পয়েন্টটাকে হচ্ছে তুমি বের করতে পারো হচ্ছে এইভাবে। তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ভেক্টর, আমরা কেন পড়তেছি আমাদের জন্য হেল্প হয় এই জন্যই। তো ভেক্টরের এখানে বিশাল একটা হেল্প আছে। ভেক্টর কি কত কাজ করে? ভেক্টর হচ্ছে এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে এই পর্যন্ত একটা তুমি ভেক্টর আঁকাইতে পারো। আবার বলি, তুমি এই যে স্টার্টিং যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অনুসারে মানে তুমি বরাবর একটা ভেক্টর আঁকাইতে পারো, ঠিক আছে? তাহলে তুমি এই যে মূল বিন্দু যেটা 0 0 0, খেয়াল করে দেখবা আমরা যখন এই গ্রাফ আঁকাই 2D গ্রাফ, হ্যাঁ আমরা যখন 2D গ্রাফ আঁকাই তখন কিন্তু মূল বিন্দু 0 0 ধরি, হ্যাঁ ভুজ এবং কোটি 2D, ওইটা এক্স এবং ওয়াই আছে। আর এখন আমাদের রিয়েল লাইফে কি হচ্ছে, রিয়েল লাইফে 3টা ডাইমেনশন, তাহলে এক্স ওয়াই জেড আছে, এই কারণে 0 0 0 এটা হচ্ছে মূল বিন্দু। আর তুমি কি করলা, বেসিক্যালি মূল বিন্দুর সাপেক্ষে তুমি মশার পয়েন্টটা বের করলা, মূল বিন্দুর সাপেক্ষে তুমি মশার পয়েন্টটা বের করলা। এখানে ধরো যে এটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1 z1 ধরতে পারো, ধরলা মশার পয়েন্ট হচ্ছে এখানে। সো এই যে ভেক্টর, এই ভেক্টর সাহায্যে তুমি কি করলা, মূল বিন্দুর সাপেক্ষে মশাটা কই আছে বের করলা, অবস্থানটা বের করলা। এই কারণে এই ভেক্টরটাকে বলা হবে হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কার অবস্থান ভেক্টর? মশার অবস্থান ভেক্টর। আর তুমি এই যে মশার অবস্থান ভেক্টরটা বের করলা, এখানে দেখো একটা জিনিস কিন্তু খুব স্ট্রাইকিং পয়েন্ট, সেটা হচ্ছে এটার আদি বিন্দুটা ফিক্সড। খেয়াল করে দেখো এটার আদি বিন্দু ফিক্সড, এটার আদি বিন্দুটা 0 0 0 হতেই হবে, তাছাড়া অবস্থান তুমি বের করতে পারতা না। তার মানে খেয়াল করে দেখো এটার আদি বিন্দুটা ফিক্সড, ঠিক আছে? তো যে সকল ভেক্টরের আদি বিন্দু ফিক্স থাকে তাদেরকে বলা হয় আবদ্ধ ভেক্টর বা সীমাবদ্ধ ভেক্টর। এই ক্লিয়ার হয়েছে কিনা বলো? সীমাবদ্ধ ভেক্টর আর স্বাধীন ভেক্টর, এবং মাঝখান দিয়ে আমরা এক ঢিলে দুই পাখি মেরে ফেলছি, আমরা অবস্থান ভেক্টরও দেখাইছি আর কি। তাহলে অবস্থান ভেক্টর ক্লিয়ার কিনা, সীমাবদ্ধ ভেক্টর ক্লিয়ার কিনা, আর স্বাধীন ভেক্টর ক্লিয়ার কিনা বলো আমাকে। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে ধরো যে আমি বলি যে আচ্ছা আমি তো তোমাদের কুইজ নিবই আর কি, হ্যাঁ আরে এটা মিশাই ফেললাম কখন আমি, হ্যাঁ এটা কখন মিশাই ফেলছি আমি, লেগে মানে টাচ লেগে মিশে গেছে আচ্ছা, হ্যাঁ তো এটা একটু তোমরা দেখে নিও আর কি, এটা তো বললামই। তাহলে এটা গেল একটা প্রকার ভেদ আর কি, একরকম ভাবে। এর পরবর্তীতে আমি হচ্ছে লেখো যে এভাবে লিখি, ভেক্টরের আরো প্রকার ভেদ লেখো, এখানে ভেক্টর দিয়ে দাও, লেখো যে দুই রকমের প্রকারভেদ। একটা লেখো যে সমরেখ ভেক্টর, আরেকটা হচ্ছে অসমরেখ ভেক্টর। মানে ভার্সেস গুলো আমরা পড়ে নিচ্ছি একেবারে, হ্যাঁ সমরেখ এবং নামের মধ্যেই সব আছে। সমরেখ মানে একই রেখু, একই রেখা বরাবর, একই রেখা বরাবর। যেরকম যেরকম হচ্ছে ধরো আমি বললাম যে এখানে একটা রেখা আঁকাই, জাস্ট একটা রেখা, একটা রেখা।
এই রেখার উপরে আমরা যদি কয়েকটা ভেক্টর আঁকাই সবাই কিন্তু সমরেখা ভেক্টর হওয়া উচিত এবং হবে, কোনো সমস্যা নাই। জাস্ট দ্রুত মনে করে আঁকাই ফেলি, খুবই সোজা, এই জিনিসটা খুবই সোজা, সমরেখা ভেক্টর। তাহলে এটা ধর একটা ভেক্টর, কি রে থিকনেসটা বাড়াই দিই দাও, এইটা একটা ভেক্টর। তারপর ধরো যে এইটার একটা ভেক্টর, সেটা ডাইরেকশন যা খুশি তাই হোক, বিপরীত হোক, সমান একই ডাইরেকশন হোক, সমস্যা নাই। ডাইরেকশন যা খুশি তাই হোক, ডাইরেকশনকে গুল্লি মারো, সমান রেখার উপর আছে কিনা, মানে একই রেখার উপর আছে কিনা সেটা দেখো। তাহলে এখানে তোমার কাছে যদি তিনটা ভেক্টর থাকে, তাহলে পি ভেক্টর ধরো, কিউ ভেক্টর ধরো, আর ভেক্টর ধরো, তারা কি পি কিউ আর হচ্ছে সমরেখা ভেক্টর। তবে তবে এখানে একটা শর্ত আছে, শর্তটা একটু পরে আসবো। তাহলে খেয়াল করো, আমাদের কিন্তু দুইটা শর্ত পড়া বাকি এখনো। হ্যাঁ, অলরেডি একটা শর্ত মাঝখানে তড়িৎ প্রবাহ কি রাশি এটা বলি নাই, ওইটা আটকায় রাখছি, এবং আরেকটা শর্ত আমি বললাম যে এখানে একটা শর্ত আছে। তো যাই হোক, আপাতত লিখি পি কিউ আর সমরেখা ভেক্টর। তাহলে অসমরেখা ভেক্টর কি কি? ধরো যে আমি দুইটা ভেক্টরের কথা বললাম, এটা একটা পি ভেক্টর এবং এটা ধরো যে কিউ ভেক্টর। এবং তুমি এখানে দেখেই বুঝতে পারছো যে জীবনেও পি কিউ, আরেকটা ভেক্টর আঁকাই যাও চলো, আর জীবনেও পি কিউ আর এই তিনটা ভেক্টর সমরেখ না, অসমরেখ। একই রেখার উপর তাদেরকে আনা সম্ভবই না, তুমি চাইলে আনতে পারবা না, মানে এটা যেভাবে আছে, ঠিক আছে? ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার, অসমরেখ ভেক্টর। হ্যাঁ, কিন্তু আমি বললাম কি, এখানে একটু ফেরত আসতে হবে আমাদের, হ্যাঁ কিছুক্ষণ পরে একটু ফেরত আসবো। তাহলে সমরেখ অসমরেখ ফার্স্ট অফ অল সোজা জিনিস। সেকেন্ড অফ অল, এবার আরো ভেক্টরের হচ্ছে আরো প্রকার ভেদ পড়বো। লেখো যে, আরে দাঁড়াও, তাহলে লেখো যে সমান্তরাল ভেক্টর অসমান্তরাল ভেক্টর। মনে হচ্ছে বাচ্চাদের ক্লাস করাচ্ছি নাকি, এতই সোজা সোজা জিনিস আজকে। সমান্তরাল ভেক্টর অসমান্তরাল ভেক্টর, এই সোজা জিনিসগুলোই হচ্ছে জ্ঞানমূলকে আসবে, এমসিকিউতে আসবে, দিয়ে হচ্ছে কনফিউজ করে দেবে। যাই হোক, এখানে আসো, এখানে সমান্তরাল ভেক্টর মানে তো বোঝাই দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল থাকে, তাহলে এটা একটা, সরি এইটা একটা ভেক্টর, আর হচ্ছে ধরো এইটা আরেকটা ভেক্টর। তুমি খেয়াল করে দেখো তারা কি পরস্পর সমান্তরাল কিনা। ভ্যালু কম বেশি হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু সমান কিনা, মানে সমান্তরাল কিনা। অ্যান্সার ইজ হ্যাঁ, আমি একটু চেক করলেই হবে। যদি আমি এটার রেখাটা আঁকাই, এটার যদি রেখাটা আঁকাই এবং এটার যদি রেখাটা আঁকাই, তাহলে আমাকে চেক করতে হবে যে তারা পি এটা, কিউ এটা, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ তার সমান্তরাল, তো অবশ্যই সমান্তরাল, পি এবং কিউ সমান্তরাল। ঠিক আছে, এখন আমি আরেকটা ভেক্টর আঁকাই, চলো। ধরো যে আমি এই রেখার উপরই এমন একটা ভেক্টর আঁকাই যেটা মনে করো এটা, আরে এটা হচ্ছে এইটা, হ্যাঁ, আর আমাকে বলো তো ইয়েস অর নো, পি এবং আর সমান্তরাল কিনা নাকি সমান্তরাল না? ইয়েস অর নো? সমান্তরাল নাকি সমান্তরাল না? দ্রুত। ইউটিউবে লাইভ হয় না কেন? ইউটিউবে লাইভ দিব না তো, তোমাদেরটাতে লাইভ দিব, তোমাদের সামনে লাইভ দিব, আর ইউটিউবে এটা রেকর্ডেড যাবে। অবশ্যই সমান্তরাল, তাই না? তাহলে পি এবং আরও সমান্তরাল, এবং এখানে কি এবং আরও সমান্তরাল। আচ্ছা, এই যে সমান্তরালগুলো আমরা লিখলাম, এখন তুমি চাইলে ধরো যে মনে করো যে তুমি হচ্ছে বিজ্ঞানী, এখন এই বিজ্ঞানীদের নাম অনেক রকমের না কাজ থাকে। একটা কাজ হচ্ছে প্যারা দেওয়া, বহুত প্যারা দেওয়া, ক্লাসিফিকেশন করতেই থাকা। তারা চিন্তা করলো যে আচ্ছা ওয়েট,
সমান্তরাল ঠিক আছে, কিন্তু এখানে তো একটু ব্যাপার আছে। এই দুইটা একই ডাইরেকশনে, এইটা এটা বিপরীত ডাইরেকশনে, এটা এটা বিপরীত ডাইরেকশনে। সো ডাইরেকশনের উপর বেস করেও ভেক্টরের কিছু করা যাক, কি বলে যে ক্লাসিফিকেশন করা যাক। তারা সেটা করল। এই 1 নম্বর যে কেস খেয়াল করো, একই দিকে, তাহলে এটাকে বলা হবে সদৃশ্য সমান্তরাল। সদৃশ সমান্তরাল। সদৃশ মানে তো বুঝো একই রকম। একই রকম বলতে ডাইরেকশনটা একই রকম আর কি, একই রকম ডাইরেকশন। পি এবং আর খেয়াল করে দেখো, এটা ভিন্ন ডাইরেকশনে না, বিপরীতমুখী। এটাকে বলা হলো বিসদৃশ সমান্তরাল। এবং কিউ এবং আর যেটা, এটাও দেখো বিপরীতমুখী, তাহলে এটাও হবে বিসদৃশ সমান্তরাল। ক্লিয়ার এবার? সো সদৃশ আর বিসদৃশ কি জিনিস, এটাও ভেক্টরের একটা রূপভেদ আর কি। ভেক্টরে তাহলে কয়েক টাইপের হচ্ছে ভাগ করা যায় আর কি। তাহলে তুমি নতুন আরেকটা শিখলে, হচ্ছে সদৃশ, আরেকটা হচ্ছে বিসদৃশ। সদৃশ মানে কি, একই দিকে, আর বিসদৃশ মানে কি, বিপরীত দিকে। ঠিক আছে? যেরকম আমি যদি, এখন তো গেল, এটা শেষ। অসমান্তরাল, এটা এর চেয়ে সহজ জিনিস হয় না। দুইটা অসমান্তরাল ভেক্টর আঁকায় দেওয়া হয়ে গেল, দুইটা অসমান্তরাল ভেক্টর আঁকায় দিলে হয়ে গেল। হ্যাঁ, তো ধরো এটা পি, এটা কিউ, তাহলে পি অ্যান্ড কিউ অসমান্তরাল। ইজি। সো একই ঢিলে আমরা বেশ কয়েকটা পাখি মেরে ফেলছি। এটাতে এই স্লাইডে হচ্ছে আমরা স্বদেশ বিসদৃশ নিয়ে চলে আসছি। এখন আসা হচ্ছে আরো লেখো, লেখো যে, শেষ হচ্ছে না নাকি, লেখো যে সমান ভেক্টর আর অসমান ভেক্টর। সমান ভেক্টর মানে কি, দুইটা ভেক্টর সমান। ধরো আমি বললাম যে 5টা কলা, এক হাতে 5টা কলা, এক হাতে 5টা কলা, সমান, সমান পরিমাণে। কিন্তু ভেক্টরের একটা সমস্যা আছে, ভেক্টর হচ্ছে শুধু এই 5টা কলার মতো শুধু মান না, এটা ডাইরেকশনও আছে। তাহলে এখানে আমরা একটা ভেক্টর, ভেক্টর 1 ইকুয়াল টু ভেক্টর 2 আমাদের বলতে হবে, তাই না? বেসিক তো এটাই, ভেক্টর 1 ইকুয়াল টু ভেক্টর 2। ভেক্টর 1 এর মধ্যে কে কে আছে, ভেক্টর 1 এর মধ্যে মান আছে, তাহলে মান 1 ইকুয়াল টু মান 2 হইতে হবে। এবং ডাইরেকশন 1 ইকুয়াল টু ডাইরেকশন 2 হইতে হবে। এই বলো, এইটুক আমরা একমত কিনা যে হ্যাঁ আমার কাছে ভেক্টর 1 ভেক্টর সমান 2, তার মানে কি প্রথম ভেক্টরের মান আর দ্বিতীয় ভেক্টরের মান সমান হইতে হবে, প্রথম ভেক্টরের ডাইরেকশন আর দ্বিতীয় ভেক্টর ডাইরেকশন অবশ্যই সমান হইতে হবে, দুইটাই হইতে হবে, তাছাড়া আমি বলতে পারবো না। যদি এমন হয় যে মান সমান কিন্তু ডাইরেকশনটা অসমান, হলো না। কিন্তু আবার যদি এমন হয় যে ডাইরেকশন সমান কিন্তু মান অসমান, তাও হলো না। তাহলে এখন আমাদের কাজ কি হচ্ছে, দুইটা সমান ভেক্টরের কথা চিন্তা করা। তাহলে ধরো পি একটা ভেক্টর এবং কিউ আর একটা ভেক্টর। সাবধানে খেয়াল করো, ধরো এগুলো সরণ ভেক্টর। হ্যাঁ, আমি বলি জাস্ট, ধরো যে এটা হচ্ছে সরণ ভেক্টর, ধরো এটা 200 মিটার এবং এটাও যদি 200 মিটার হয়, খেয়াল করে দেখো এরা একই দিকে দেখাই যাচ্ছে, আমি আঁকেছি এইভাবে। তাহলে আমাকে বলো এরা কি সমান নাকি অসমান? অ্যান্সার ইজ মান সমান, হ্যাঁ দৈর্ঘ্য সমান সমান, ডাইরেকশনও সমান, তার মানে কি এরা সমান ভেক্টর। তাহলে পি ভেক্টর আর কিউ ভেক্টর কি পরস্পর সমান। ঠিক আছে, এখন একটু খেলাটা জমবে। আমি এটাকে একটু ডান সাইডে সরাই, এই সমান ভেক্টর নিয়ে কথা আছে। ধরো যে আমি একটা রেখা আঁকাই, আর আরেকটা রেখা আঁকাই এটা। ঠিক আছে, খেয়াল করে দেখো,
আমি এখানে পি ভেক্টর আঁকালাম, ইচ্ছা আমার। আমি আরেকটা জায়গায় তার সমান একটা ভেক্টর কিউ ভেক্টর আঁকাবো। তাহলে ভ্যালু সমান, মানে দৈর্ঘ্য সমান হবে, কাছাকাছি হবে চোখের দেখায়, এবং ডাইরেকশনটাও সমানই হবে, একই দিকেই হবে, পি এবং কিউ। কারো কোনো আপত্তি থাকার কথা না, অলরেডি এটাকে আমরা করছি, জাস্ট আমি দুইটা রেখা আঁকাইছি। এবার আমি এক কাজ করতে পারি, আমি যদি পি আর কিউ এখানে বলতে পারি সমান, এক নাম্বার কেসটাতে, তাহলে কি আমি পরের যে কেসটা, ধরো যে এইরকম একটা কেস যদি চিন্তা করি, একই রেখা, হ্যাঁ ধরো এটা এ রেখা, সরি এটা হচ্ছে এ বি রেখা, এটা হচ্ছে সিডি রেখা, একই রেখায় আমি আঁকাচ্ছি, সেম টু সেম। খেয়াল করো, আমি তো এখানে, আচ্ছা ওয়েট, এটা একটু বাঁকা হয়ে গেছে না? হ্যাঁ, আমি তো এখানে বলতেইছি যে ঠিক আছে, এখানে তো ভাই পি আর কিউ সমান, তাহলে আমি এমন একটা কাজ করতে পারি, পি পি এর মতোই থাকুক, পি পি এর জায়গাতেই আছে, এবং আমি কি লাগবে, কিউ আর একটা ভেক্টর লাগবে যেটার মান সমান, ডাইরেকশনও সমান। তাহলে আমি এক কাজ করতে পারি, আমি কিউ এখানে আঁকাইতে পারি কিনা দেখো তো। এখানে আমি বলতে পারি পি ইকুয়াল টু কিউ। কেন বলতে পারি? সমান ডাইরেকশন, সমান ভ্যালু। এখানে আমি পি ইকুয়াল টু কিউ বলতে পারি কিনা? ইয়েস অর নো আমাকে বলো। মানে 1 এবং 2 নাম্বার কেসে দুইবারই আমি পি এবং কিউ সমান সমান বলতে পারতেছি কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস, অবশ্যই ইয়েস, তাই না? বলতে পারতেছি। এখন তোমরা যে জিনিসটা দেখলা, এটাকে বলা হয় ভেক্টর শিফটিং। এটাকে বলা হয় ভেক্টর শিফটিং, এবং এটা খুবই সুন্দর একটা প্রপার্টি, যেটার কথা বইয়ে দেওয়া নাই, বইয়ে লেখা নাই, কিন্তু প্রবলেম সলভ করতে, বইয়ের প্রবলেম সলভ করতেই লাগে। বইয়ে সব থাকলে তো হতোই, তাহলে কেনই বা ক্লাস করার দরকার? ক্লাসের উদ্দেশ্যই তো এটা, ঠিক আছে, যেন বই পড়তে সুবিধা হয়। খেয়াল করো, এখানে শিফট কাকে করা হয়েছে? বেসিক্যালি এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে কিউটাকে ধরে নিয়ে এখানে নেওয়া হয়েছে। মানে যেটা করা হয়েছে, দেখো যে আমি লিটারেলি কাজটা করতে পারি, এখানে এখানে কিউটাকে এখানে ছিল, আমি ধরে নিয়ে তাকে এখানে নিয়ে আসতে পারছি। তাহলে শিফটিংয়ের সময় কি খেয়াল রাখতে হবে? খেয়াল করো, শিফটিংয়ের সময় যদি আমি মানে তেরামি করতাম, তেরামি মানে হচ্ছে আমি যদি এমন কাজ করতাম যে না আমি শিফট করবো, এমনে শিফট করব, কি করব আমি হচ্ছে এমনে ঘুরায় শিফট করব, হইল না। ডাইরেকশন চেঞ্জ করা যাবে না, ডাইরেকশন চেঞ্জ করা যাবে না। শিফটিংয়ের সময় অবশ্যই ডাইরেকশন সেম টু সেম রাখতে হবে, আর ভ্যালু আমি চেঞ্জ করতে পারবো। আমি যদি তেরামি করি যে না এটা বেশি বড়, হইলো শিফট, মগের মূল্য পাইছো, হবে না। তোমার ডাইরেকশনও সেম রাখতে হবে, ভ্যালুও সেম রাখতে হবে, মানে সমান ভেক্টর রাখতে হবে, সমান রাখতে হবে। তুমি কি করবা? তুমি হচ্ছে এটাকে এখানে শিফট করতে পারছো, ঠিক আছে? তাহলে দ্যাটস ভেক্টর শিফটিং। ওকে, তাহলে ভেক্টর শিফটিং কখন হয়? সমান ভেক্টরের, মানে তুমি একটা ভেক্টরকে চেঞ্জ করো নাই, শিফট করতে পারছো। যেরকম আমি যদি আরেকটা উদাহরণ দেই, আমি উদাহরণ দিচ্ছি, হ্যাঁ নেক্সট পেজে দিচ্ছি, এখানে জায়গা নেই। ভেক্টর শিফটিং এর আরো উদাহরণ একটু আগে এটা দিচ্ছিলাম আর কি, এই যে পূর্ব থেকে পশ্চিমের যে রাস্তাটা ছিল, পূর্ব থেকে পশ্চিমের রাস্তায় একটা গাড়ি আমরা আঁকাইছিলাম, মানুষ আঁকাইছিলাম, মানুষ আঁকাবো না, গাড়ি আঁকাই, দেখতে পশ লাগবে। এবং আমরা কি বলছিলাম যে এটা বাতাসের বেগ। এখন এই বাতাসের বেগটা চাইলে আমি হচ্ছে শিফট করেও আঁকাইতে পারতাম, মানে আমি চাইলে এটাকে এখানে না রেখে এখানে দিতে পারতাম, আমি এটাকে এখানে দিতে পারতাম, একই জিনিস, শিফটিং। ওকে, ইচ্ছা মতো দেখতে পারো, কিন্তু শর্ত এটাই, মান এবং ডাইরেকশন চেঞ্জ করা যাবে না। ধরো যে আরো উদাহরণ আছে যেটা আমরা লিটারেলি ইউজ করে দিব কিছুক্ষণ পরে। ধরো যে এখানে একটা ভেক্টর আছে আর এখানে আরেকটা ভেক্টর আছে, এরকম। তুমি এটাকে শিফটিং এর পরে
শিফটিং এর পরে তুমি খেয়াল করতে পারবা, এখানে এক কাজ করতে পারবা, সেটা হচ্ছে দাঁড়াও, এটা তো এখানেই থাকবে, তুমি এটাকে লিটারেলি এখানে আনতে পারবা। লিটারেলি এখানে আনা মানে কি, তুমি হচ্ছে এটাকে এখানে নিয়ে চলে আসছো, আর কিছুই না। সেম টু সেম জিনিস, এটা এ ভেক্টর ধরো, এটা বি ভেক্টর ধরো, তুমি শিফট করে বিটাকে এখানে আনছো, আর এটা এখানেই রয়ে গেছে। ঠিক আছে, এই বুঝছি কিনা বলো? হ্যাঁ, ভেরি গুড। ডাইরেকশন এবং ম্যাগনিটিউড সেম রাখতে হবে। যদি তুমি সেম না রাখতে পারো তাহলে এটা হবে না। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের সমান ভেক্টরের শিফটিং হয় বেসিক্যালি, অসমান ভেক্টরের শিফটিং হবে না। তাহলে অসমান ভেক্টর যদি উদাহরণ দেই, মান সমান ডাইরেকশন অসমান হলে অসমান হয়ে যাবে। আবার মানে তিনটা কেস হইতে পারে অসমান ভেক্টরে, খেয়াল করো। মান 1 নট ইকুয়াল টু মান 2, ডাইরেকশন 1 নট ইকুয়াল টু ডাইরেকশন 2, এটা হলে অসমান হবে। যেরকম আমরা ছোট ছোট করে আঁকাই, এখানে পি একটা আঁকাও এবং এখানে কিউ আর ধরো যে কিউ আর একটা আঁকাই। সো এই পি এবং এই কিউটা অসমান, মানও সমান না, ডাইরেকশনও আমার সমান না। কিন্তু আমি যদি এরকম করি যে মান 1 ইকুয়াল টু মান 1 মান 2, কিন্তু দিক 1 নট ইকুয়াল টু দিক 2, মানে কি করলাম, আমি হচ্ছে ধরো যে পি এটা আঁকাইছি, পি এটা আঁকাইছি এবং পি এর সমান করেই কিউ আঁকাইছি, পি এর সমান করেই আমি কিউ আঁকাইছি। এটাও 20 মিটার, এটাও 20 মিটার, কিন্তু ডাইরেকশন কি ভিন্ন, তাহলে এটা অসমান ভেক্টর। আর কি, ধরো যে বুঝই তো, মান অসমান ডাইরেকশন সমান হলেও কাজ হবে না, আমার অবশ্যই অবশ্যই দুইটাই সেম টু সেম হইতে হবে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা আঁকাইতে পারবো। তাহলে এখন একটু ব্যাক চাই। খেয়াল করে দেখো, এখানে এই যে আমি যে বলছিলাম না, পি এবং কিউ কিন্তু এখানে, খেয়াল করে দেখো, ব্যাক করো, এখানে নোট করো, আমি বলছিলাম যে কিছু শর্ত আছে এখানে, আরও তুমি লিখতে পারো আর কি। পি কিউ সদৃশ সমান্তরাল, কিউ আর বিসদৃশ, এরকম আরো তুমি লিখতে পারো। এখানে আরেকটা ব্যাপার বলি, এই যে রেখাটা, যে রেখার উপরে কয়েকটা ভেক্টর আছে বা যে রেখাটা ভেক্টরগুলোকে ধরে রেখেছে, এটা একটা নাম আছে, এটার নামটা হচ্ছে ধারক রেখা। ধারক রেখা, ধরে রাখায় যে রেখা, ধারক রেখা। ঠিক আছে, যে রেখা ধরে রাখতেছে, ধারক রেখা। দ্যাটস ইট। হ্যাঁ, তাহলে এটা গেল হচ্ছে আমাদের ভেক্টরের শিফটিং বা ভেক্টরের এদিক সেদিক, মানে হচ্ছে তোমার কি বলে যে সমান অসমান, সমান্তরাল অসমান্তরাল আরও আছে। লেখো যে আরও কয়েকটা ভাগ আছে। লেখো যে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, এবং আরেকটা হচ্ছে অশূন্য ভেক্টর বা আরেকটা আছে সঠিক ভেক্টর। মানে বুঝতে পারছো, দুইটা পরস্পর বিপরীত। সঠিক ভেক্টরের আগে উদাহরণ দিই। ধরো যে তোমার, আমরা যে উদাহরণ দিচ্ছিলাম সকালবেলা থেকে, যে আমরা ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি, আমরা 200 কিলোমিটার গেলাম, তাহলে এই যে সরণ ভেক্টরটা এবি হচ্ছে এখানে সরণ ভেক্টর, এবং এটার মান কত, এবি ইকুয়াল টু হচ্ছে 200 কিলোমিটার। 200 কিলোমিটার, তাহলে এটাই হচ্ছে একটা সঠিক ভেক্টর। তাহলে মান শূন্য নয় এমন ভেক্টরকে বলা হবে সঠিক ভেক্টর। এটাই কি সঠিক ভেক্টর। কিন্তু তুমি যদি এভাবে চিন্তা করো, যে বল কি রাশি, বল একটা ভেক্টর রাশি, তাই না? বল তো একটা ভেক্টর রাশি। এভাবে চিন্তা করলা যে একটা বস্তু আছে,
একটা বস্তু, দাঁড়াও, এই বস্তুর উপরে তুমি দুইটা বল অ্যাপ্লাই করছো। ডান দিক দিয়ে 200 নিউটন বল অ্যাপ্লাই করছো, 200 নিউটন বল অ্যাপ্লাই করছো, এবং বাম দিক দিয়েও 200 নিউটন অ্যাপ্লাই করছো। তাহলে খেয়াল করো, আমি যখন 200 200 আঁকাবো তখন যেন কাছাকাছি হয় দেখতে দৈর্ঘ্যটা, হ্যাঁ, একই চিত্রের মধ্যে 200 নিউটন। তাহলে আমাকে বলো তো মোট বল কত? এটা পারা উচিত, এটা পারবা তোমরা। কত বলো, মোট বল কত? কত হবে? জিরো, তাই না? জিরো। তাহলে এই যে মোট বলটা 0 নিউটন, বা বেসিক্যালি একটা ভেক্টর, বল কি রাশি? বল ভেক্টর রাশি, তাই না? তাহলে যেহেতু বল ভেক্টর রাশি, তাহলে আমরা একটা শূন্য ভেক্টরের উদাহরণ দেখলাম। শূন্য ভেক্টরের আমরা উদাহরণ একটা দেখলাম, ঠিক আছে? তাহলে শূন্য ভেক্টর কোন জায়গায় কাজে লাগে? একটা তো প্রশ্ন আসতেই পারে যে ভেক্টরটা ভাই জিরো, কোনো গুরুত্ব নাই। গুরুত্ব কি আদৌ আছে? অ্যান্সার ইজ গুরুত্ব আছে। ধরো যে তোমার এখানে একটা বস্তু আছে, সেম টু সেম উদাহরণে যদি বলি, এই বস্তুটা ছিল, তুমি জানো যে তোমাকে ডান দিক থেকে কেউ 200 নিউটন বলে টানতেছে, তখন তুমি যদি এই জায়গায় বস্তুটাকে ফিক্স রাখতে চাও, তখন তুমি শূন্য ভেক্টরের মাধ্যমে ক্যালকুলেট করবে যে আমার টোটাল হইতে হবে 0, তাহলে আমাকে বাম দিকে কত ভেক্টর রাখতে হবে। তখন তুমি বলতে পারো আচ্ছা বাম দিকে আমাকে 200 রাখতে হবে। এটা হচ্ছে জিরো ভেক্টরের একটা জাস্ট আমি উদাহরণ দিলাম আর কি, তাৎপর্য। এরকম জিরো ভেক্টরের অনেক তাৎপর্য আছে, আমি তো জাস্ট দুটা দিয়ে করলাম। এরকম অনেকগুলো হতে পারে। ধরো যে অনেকগুলো, এখানে তো দুইটা ভেক্টর যোগফল 0, তাই না? মানে দুইটা ফোর্স F1 আর F2 যোগফল হয়ে গেছে 0 ভেক্টর। খেয়াল করে দেখো, শূন্য ভেক্টরকে এইভাবে প্রকাশ করতে হবে। তুমি এটা ম্যাথের মধ্যে, ম্যাথ বইয়ে পাবা হচ্ছে এইভাবে, জিরোর নিচে এইভাবে দাগ দিবে। একই জিনিস আমি বলছিলাম না ক্লাসের শুরুতে, যে আমরা ভেক্টরকে বেশ কয়েকভাবে প্রকাশ করতে পারি। তার মধ্যে কয়েকটা ওয়ে ছিল। তার মধ্যে একটা ওয়ে ছিল হচ্ছে যে এইভাবে তুমি নিচে দিতে পারো রেখাটা। সো একই রকমভাবে তুমি জিরো ভেক্টরকে প্রকাশ করতে পারো, সমস্যা নাই। ম্যাথের মধ্যে তুমি এটা বেশি দেখবা যে জিরো ভেক্টরকে সেভাবে প্রকাশ করেছে, ঠিক আছে? এখন জিরো ভেক্টরের মান কত? মান 0, এবং ডাইরেকশন, এই ডাইরেকশন কই জিরো ভেক্টরের? তুমি চিন্তা করো, এখানে যে জিরো ভেক্টর তুমি পাবা, জিরো বল, এটা ডাইরেকশন আছে? ডাইরেকশন নাই, তাহলে ডাইরেকশন নেই। জিরো ভেক্টরের মান 0 এবং কোনো ডাইরেকশন নেই। এগুলা কিন্তু কনফিউজিং করে দেয় এমসিকিউতে। জিরো ভেক্টরের ডাইরেকশন কোনটা? ডাইরেকশন নাই। এই ক্লিয়ার কিনা বলো? যদি ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে আমরা একটু আরো যাব, আমাদের আরো কিছু জিনিস পড়তে হবে। লেখো যে রিসিপ্রোকাল বা বিপ্রতীপ ভেক্টর। রিসিপ্রোকাল বা বিপ্রতীপ ভেক্টর। ধরো যে একটা ভেক্টর আছে যেটার ভ্যালু হচ্ছে 2, সাপোজ ধরো 2 মিটার একটা সরণ, ভ্যালু 2। এখন আমি আরেকটা ভেক্টর যদি চিন্তা করি যেটার ভ্যালু কাছাকাছি, দেখো এই যে এখানে ঠিকঠাক আগাইতে হবে, এটা হচ্ছে 1/2 মিটার যদি বলি। খেয়াল করে দেখো, এখানে যখন আমি আঁকাইছি তখন দুইটার কিন্তু, খেয়াল করে দেখো, ডাইরেকশন সেম, দিক সমান হতে হবে। রিসিপ্রোকাল বা বিপরীত ভেক্টরের দিক সমান হতে হবে, কিন্তু মান অপরটির ইনভার্স হতে হবে। ইনভার্স, ইনভার্স মানে তো বোঝো, বিপরীত মানে বিপরীত। এটা 2 এর ইনভার্স কত? 2 এর ইনভার্স মানে হচ্ছে 1/2। বা তুমি আবার চিন্তা করো, 1/2 এর ইনভার্স কত? 2। এই বেটার বিপ্রতীপ, এই বেটার বিপ্রতীপ। দাদা ঘুম আসছে, তারা ঘুম পাড়াই দিই। একজনের ঘুম আসছে, ওর বাসায় সবাই একটুই পাঠাই দাও, ল্যাপ তো সব যদি থাকে পাঠাই দাও, ও ঘুমাবে আর কি। হ্যাঁ, তাই না?
তাই তো করবো। কেন বলছো যে আমরা ঘুম আসছে? তুমি তো এটাই চাও যে আমরা সবাই তোমার টাকা চাঁদা তুলে ল্যাপটপ পাঠাই দিই, তারপর তুমি ঘুমাবা, তাই না? ঠিক আছে, প্যারা নেই, পাঠাই দিব। মান অপরটার ইনভার্স, ঠিক আছে? এখন তুমি খেয়াল করে দেখো যে যদি এই সেম জিনিসটাকে আমি যদি এইভাবে আঁকাইতাম, ধরো যে এটা 2 মিটার, কিন্তু আমি যদি হাফ মিটারটাকে এইভাবে আঁকাইতাম, তাহলে কিন্তু বিপ্রতীপ বলা যাইতো না। বিপ্রতীপ না, দেখে মনে হচ্ছে বিপ্রতীপ, কারণটা হচ্ছে একটা ইনভার্স, কিন্তু বিপ্রতীপ না। কারণটা কি? কারণ ডাইরেকশন সমান না। ঠিক আছে, সো এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা একটু দাঁড়াও, আমি কুইজটা লঞ্চ করে দিব, কিন্তু কুইজের কিছু প্রশ্ন আমি হচ্ছে এখনই তোমাদের দিতে পারবো না মনে হচ্ছে, কারণ হচ্ছে এখন আমরা অতদূর যাইনি। হ্যাঁ, আমি তোমাদের 3টা প্রশ্ন দিয়ে দিই। তিনটার মধ্যে একটা এখনো করাইনি, 5টা আমি রাখছিলাম, কিন্তু আমরা এখনো স্কোর করিনি, অতদূর যাইনি আমরা। হ্যাঁ, পারবা না তোমরা সব কিছু, পারলেও 2-1 পারতে পারো, কিন্তু আমি রিস্ক নিতে চাই না, আগে শেখাতে চাই। তাহলে একটু তোমাদের মধ্যে একটু টাইমিংয়ের খেলা হয়ে যাবে আর কি। এখন তোমরা সবাই পারবা একলা 3টা, আমি শিওর। তাহলে আমি দাঁড়াও, এখানে হচ্ছে এটা ডিলিট করি, দাঁড়াও, কোয়েশ্চেন ডিলিট কেমনে করে? হ্যাঁ, এটা ডিলিট করলাম, এটা ডিলিট করে দিই। ওকে, 3টা প্রশ্ন, বেশি না, ফটাফট ফটাফট, 3 মিনিটও লাগবে না, 1 মিনিট টাইম দেবো আমি। হ্যাঁ, দাঁড়াও, শেয়ার করতেছি, ফটাফট ফটাফট অ্যান্সার দিবা। 3 মিনিট, 1 মিনিট দেব। রিসিপ্রোকালটা বোঝাচ্ছি, প্যারা নাই। রিসিপ্রোকালে কোন জিনিসটা তুমি বোঝো নাই বলো? কোন জিনিসটা কোথায় খটকা লাগছে আমাকে বলতে হবে, যে দিক সমানে বুঝো নাই নাকি মান অপরটির ইনভার্স এটা বুঝো নাই? কোন জায়গাতে বুঝো নাই? 2টা শর্ত আর কি, বলো, আমি বোঝাই দিচ্ছি, প্যারা নাই। তাহলে হচ্ছে পিন করে দিলাম। ওকে, টাইম 1 মিনিট। টাইমার কই? আজকে টাইমার বেরি করা হয়নি, আজকে ম্যাথই করা হয়নি কোনো। প্যারা নাই, নেক্সট দিনে করবো আমরা, অনেক ম্যাথ আছে ভেক্টরের। 1 মিনিটে বেশি দিয়ে দিলাম যে। চলো, পিন করা আছে কমেন্ট, দ্রুত। আসলে একটু সময় বাড়াই দিই, তোমরা হয়তো তাড়াতাড়ি করতে পারো নাই, মানে এই ইমেল অ্যাড্রেসটা দিতে হয়তো একটু টাইম লাগছে। আরেকটু বাড়াই দিলাম, যাও 30 সেকেন্ড আরও নাও। হ্যাঁ, অনেকগুলো রেসপন্স চলে আসছে আর কি, আমি আর টাইম দিব না, হয়েছে, যা হওয়ার হয়েছে এখনই। ওকে, এখানে 3 অনেকেই পাইছে, রিলিজ করে দিলাম স্কোর। হ্যাঁ, মেল সেন্ড করে দিলাম।
অনেকেই 3-3 পেয়ে গেছে, খুবই সোজা ছিল আর কি। মানে আমার টার্গেট ছিল পুরাটারই পরীক্ষা নেওয়া, কিন্তু আমরা স্লো গেছি আর কি। যাই হোক, এখানে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে, আমি হচ্ছে এটা একটু ইয়েতে আনি আর কি, আমাদের, আমি একটু কোয়েশ্চেনটা সামনে আনি। হ্যাঁ, দাঁড়াও, কোয়েশ্চেনটা একটু ওপেন করি। কি পেয়ে যেতে হবে আমাকে, কি এটা ওপেন লিংক। ওকে ওকে, বাংলিশ লিখে ফেলছি আমি। তোমার নাম কি অবস্থা? আমার বাংলিশ লিখে ফেলছি। আচ্ছা, কোন দুইটি ভেক্টর রাশি? এখানে দেখো, আমি একটা কথা বলছিলাম, যে কোনো প্রকারের শক্তি, শক্তি মানে স্কেলার। হুম, শক্তি মানে স্কেলার, তো এটা স্কেলার, এটা বাদ। হ্যাঁ, যে কোনো প্রকার শক্তির সাথে কাজ ছিল বিভব, এটাও স্কেলার, এটা বাদ। আমি বলছিলাম যে কোনো প্রকারের ত্বরণ, ত্বরণ কি ভেক্টর রাশি, যে কোনো প্রকারের। এই ত্বরণের আগে আলু পটল যাই থাকুক না, আলু ত্বরণ, পটল ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ, এই ত্বরণ সেই ত্বরণ, যাই খুশি থাকুক না কেন, সেটা একটা ভেক্টর। তাপমাত্রা হচ্ছে স্কেলার, তাপমাত্রার কোনো ডাইরেকশন নেই, কোনো ডাইরেকশন নেই। তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ, তার মানে বুঝতে পারছো এটাও অপশন না, তাহলে তোমাদের অ্যান্সার হবে ঘ, এটা শিওর, না দেখে বলা যায়। বল যেটা, এটা ভেক্টর তোমরা জানো, তড়িৎ ক্ষেত্র এটা হয়তো এখনো জানো না, এটা ভেক্টর আর কি, এটা আমরা পরের দিকে শিখবো। কিন্তু ওই তো পর এইগুলা দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে অ্যান্সার। সো এমসিকিউ করার ক্ষেত্রে অনেক রকম মানে অপশন থেকে হেল্প পাওয়া যায় আর কি। এইটা, আচ্ছা, এইটা আমি কেবলই পড়াইছি, কিন্তু এইটা যে, এই কি বলে যে দেখছো কত প্রকার, কতবার আসছে এইটা যে হচ্ছে, এই সেন্টেন্সটা আমি বলি নাই আর কি, কিন্তু এটা পারছো তোমরা, বেশিরভাগই পারছো, কয়েকজন ভুল করছে। শীর্ষবিন্দু আর পাদবিন্দু একই হলে ভেক্টরটা কি হবে? খেয়াল করে দেখো, শীর্ষবিন্দু আর পাদবিন্দু এক মানে কি, যে স্টার্টই করে না, লাইক স্টার্ট, শুরু না হতেই শেষ, জিনিসটা শুরু না হতেই শেষ, তার মানে সেটা কি? নাল ভেক্টর। স্বাধীন ভেক্টর তো তুমি বোঝোই যে লাইক যে কোনো দিকে যাইতে পারে। বিপরীত ভেক্টর, বিপ্রতীপ যেটা, সেটা না, বিপরীত ভেক্টর পড়ি না এখন, ওটা বাদ। সমরেখা ভেক্টর পড়ছি। নাল ভেক্টরটাতে কি হয়, তোমার জিরো থাকে আসলে। সো অ্যান্সার ইজ ডি। আর এটা এখনো পড়ি নাই, কিন্তু আমি দেখলাম কয়জন পারে, অনেকেই পারছে। ভেক্টর যোগ, আমি পরে বলতেছি এগুলা কি হচ্ছে, কি হচ্ছে ভুগিযুগি কি লেখা আছে, একটু পরে বলতেছি, একটু পরে বলতে হয়তো আজকে বলা যাবে না, নেক্সট দিন বলতে পারবো। তো এই হচ্ছে আমাদের। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার যেটা আমি বলে দিই, যে একজন কোশ্চেন প্রস্তুত, ডাইরেকশন সমান বুঝতে পারো নাই। বুঝতে পারো নাই বলতে, ধরো যে তোমার রিসিপ্রোকাল বা বিপ্রতীপ ভেক্টর যখন আমরা দেখব, তখন ডাইরেকশন সমান হইতে হবে, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য বা শর্ত, এটা কন্ডিশন আর কি, শর্ত। হ্যাঁ, ডাইরেকশন সমান হলেই রিসিপ্রোকাল হইতে পারবে, নাহলে পারবে না। ডাইরেকশন সমান হইতে হবে, ডাইরেকশন যদি সমান না হয় তাহলে সেটা কন্ডিশনটা ফিল আপ করে না। যেরকম এইটা আর এটা কন্ডিশন ফিল আপ করে নাই, দ্যাটস ওয়াই এটা বিপ্রতীপ না। এর পরবর্তীতে ওই প্রশ্ন একটা ছিল, ওটা করাই দিই এখন, সেটা হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর, তাহলে বুঝতেই পারছো, একটা ভেক্টর যদি আরেকটার বিপরীত হয়, এক্স্যাক্ট অপোজিট হইতে হবে। হ্যাঁ, ধরো যে এটা হচ্ছে 200 মিটার পশ্চিম থেকে পূর্ব, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, তাহলে এটার এক্স্যাক্ট অপোজিট হবে হচ্ছে পূর্ব থেকে পশ্চিম বরাবর 200 মিটার। তার মানে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে তোমার এই দুইটা বিপরীত ভেক্টর হওয়ার জন্য মান সমান হইতে হবে, মান সমান, তবে ডাইরেকশন অপোজিট। ডাইরেকশন অপোজিট মানে কি জানো? ধরো যে এটা একটা ভেক্টর, আমি যদি এটার অপোজিট ডাইরেকশনে যেতে চাই, আমাকে কত ডিগ্রি কোণে ঘুরতে হবে? 180 ডিগ্রি, তাই না? সো আমি 180 ডিগ্রি কোণে ঘুরলাম, তাহলে ডাইরেকশন অপোজিট মানে হচ্ছে, আমি যদি একটা সংখ্যা রেখা আঁকাই, সংখ্যা রেখা আঁকালে 0, ডান দিকে +1 +2, বাম দিকে -1 -2, তাই না? এভাবে সংখ্যা রেখা চলে। তাহলে অপোজিট মানে হচ্ছে একটার একটার এক্স্যাক্ট বিপরীত,
মানে একটা প্লাস হলে একটা মাইনাস, তার মানে একটি প্লাস হলে অপরটি কি হবে? মাইনাস হবে। আচ্ছা, এই ঘূর্ণন থেকে মনে পড়লো, তোমরা কি জানো যে মাইনাস মাইনাস কেন প্লাস হয়? তোমরা পড়ছো না যে মাইনাস মাইনাস করলে প্লাস হয়? ধরো যে এটা প্লাস, এই সাইডে মাইনাস করা মানে হচ্ছে ঘোরা, মানে মাইনাস ওয়ান দ্বারা গুণ দেওয়া আর কি, ঘোরা। আরেকটা মাইনাস, মাইনাসের উপর মাইনাস মানে হচ্ছে আবার ফেরত আসা, ইট মিনস কি প্লাস হয়ে গেল। সো মাইনাস মাইনাস প্লাস এমনি বোঝা যায়। আরেকটা যেটা জিনিস এখানে খেয়াল করে দেখো, তাহলে আমরা এটা বলতে পারি, যদি এটা বলতে পারি তাহলে কিন্তু আমি একটা কথা বলতে পারি যে ওকে, এটার অ্যান্সার তোমরা দিবা আমাকে। দুটি বিপরীত ভেক্টরকে যোগ করলে যোগফল কত হয়? কি পাওয়া যাবে যোগফল হিসেবে আমাকে বলো। দুটি বিপরীত ভেক্টরকে যোগ করলে যোগফল হিসেবে কি পাওয়া যাবে? ঠিকঠাক অ্যান্সার দিতে হবে। অপশন 1 বলি, অপশন দিয়ে দিই, অপশন 1 আর 2। অপশন 1 হচ্ছে 0 এবং অপশন 2 হচ্ছে 0 ভেক্টর। কোনটা পাওয়া যাবে? 0 নাকি 0 ভেক্টর? 1 আর 2, 1 আর 2। হ্যাঁ, মার্কিং এর ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড নির্ধারণ করার সময় অবশ্যই টাইমিংটা দেখতে হবে আমাকে, কে কত কম টাইমে পরীক্ষা দিচ্ছে সেটা। 1 আর 2 অ্যান্সার ইজ ভেরি গুড। কেউ কেউ বলছে সেটা হচ্ছে 0 ভেক্টর বা নাল ভেক্টর। কেন? খেয়াল করে দেখো, আমি একটা সহজ উদাহরণ দিই। হ্যাঁ, 2টা আপেল প্লাস 5টা অ্যাপেল যোগ করলে তুমি 7টা আপেল পাবা, তাই না? মানে কি 7টা আপেল পাবা, 7 অ্যাপেল। যোগ করলে অ্যাপেল অ্যাপেল যোগ করলে অ্যাপেলই পাওয়া যায়। তুমি 5টা আপেল থেকে 2টা আপেল সরাই নাও, 3টা অ্যাপেল পাবা, 3টা অ্যাপেল। তাহলে তুমি একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর বাদ দিচ্ছ, বা একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর উল্টো দিকে যোগ দিচ্ছ, যাই বলো, কিছু একটা যোগ দিচ্ছ, যোগ দাও বা বাদ দাও যাই বলো, তুমি এখানে অ্যান্সার একটা ভেক্টরই পাবা। দ্যাটস ওয়াই এটা যদি 0 হয় বেসিক্যালি এটা একটা 0 ভেক্টর হবে বা নাল ভেক্টর হবে। সো 0 অ্যান্সার না, অ্যান্সার ইজ 0 ভেক্টর। ঠিক আছে, এখন তোমরা বড় হইছো, তোমরা সিনিয়র হইছো, হ্যাঁ, 11-12-এ উঠতেছো, 9-10-এর বাচ্চারা দেখলেই তোমাদের রাস্তায় স্যালুট দিবে। হ্যাঁ, এখন তোমরা ওই লেখার সময় বা অ্যান্সার করার সময় একটু কারেক্ট হইতে হবে, স্পেসিফিক হইতে হবে। 0 না 0 ভেক্টর হবে। হ্যাঁ, এটা খেয়াল রেখো। তাহলে আমরা নেক্সট দিনে যেটা পড়বো, এরোপ্লেন পড়বো। নেক্সট দিন আমরা এরোপ্লেন পড়বো না, তবে নেক্সট দিন আমরা এমন একটা জিনিস দেখবো যেটা দেখলে, আচ্ছা দেখো তো, একটা জিনিস খেয়াল করো যে এই দুইটার ইয়েতে উদাহরণ বা এই দুইটা ছবিতে, হ্যাঁ, এটা এই পাশ থেকে নেওয়া, এই ছবিটা সামনে থেকে নেওয়া, পিছ থেকে নেওয়া, সামনে থেকে নেওয়া। হ্যাঁ, এটা কি অ্যাক্সিডেন্টে পড়বে নাকি পড়বে না বলো তো? এই প্লেন দুইটা, রানওয়ে দেখো এইদিকে, হ্যাঁ, এই প্লেনটা এমনে নামতেছে, রানওয়ে এইদিকে, এই প্লেনটা এমনে নামতেছে। অ্যাক্সিডেন্টে পড়া উচিত নাকি পড়া উচিত না? অ্যান্সার ইজ অ্যাক্সিডেন্টে দেখে মনে হচ্ছে পড়ে যাবে, কিন্তু না, অ্যাক্সিডেন্টে না পড়ার জন্যই এমনে নামতেছে। বেসিক্যালি জিনিসটা যেটা হয়েছে, এটা আমি নেক্সট দিনে পড়াবো ভালো করে, প্যারা নাই, জাস্ট একটু ট্রেইলার বলে রাখি। বেসিক্যালি যেটা হয়েছে যে এই দিক বরাবর বাতাস আছে, এবং এটার জন্য এই দিক বরাবর বাতাস আছে, বুঝছো? এই কারণে যাতে বাতাসের ঠেলায় বের হয়ে না চলে যায়, এটা আগে থেকে একটু বাঁকাভাবে আসতেছে যেন বাতাসের ঠেলায় সেটা সোজা থাকে। হ্যাঁ, এটা এমনি আসার কথা, ল্যান্ড করার কথা, কিন্তু এমনি ল্যান্ড করতেছে না,
কারণ এই দিক বরাবর বাতাস আছে, বাতাস তাকে ডান দিক বরাবর ঠেলবে অটোমেটিক্যালি। সে যদি স্ট্রেট আসতো এমনে চলে যেত, ঠিক আছে, কিন্তু সে যেন নিরাপদে সোজা যাইতে পারে সে এমনে আসতেছে। সো এই জিনিসটা যে তুমি লাইক আসমানে কি হচ্ছে বা হচ্ছে কি বলে যে আসমানে তো এগুলো হয়ই, তোমার হচ্ছে নামার সময় কি হচ্ছে, হ্যাঁ, এই জিনিসগুলোকে তুমি হচ্ছে ব্যাখ্যা করতে পারবা কিছুদিনের মধ্যে, বা তুমি একদম এক্স্যাক্টলি বলতে পারবা কত বেগে কিভাবে নামতে হবে, ওকে, যেন সে সোজা আসে। ঠিক আছে, তোমরা এনাফ বড় হয়ে গেছো, এনাফ সিনিয়র হয়েছো যে কয়েকদিনের মধ্যে তোমরা এগুলো শিখবা। তো দ্যাটস দ্য ফান অফ ফিজিক্স, যে ফিজিক্স দিয়ে তুমি চাইলে এ পর্যন্ত যা যা পারতা না অনেক কিছু পারবা বা অনেক কিছু ব্যাখ্যা করতে পারবা এবং মানুষজনকে ওয়াও করে দিতে পারবা। তো ঠিক আছে, থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হবে। তড়িৎ প্রবাহ ভেক্টর না হওয়ার কারণ, ও আচ্ছা আমি বলি নাই, কারণ হচ্ছে ভেক্টরের যোগ আমি পড়াই নাই, এই কারণে বলি নাই, এটা নেক্সট দিনে থাকবে। তড়িৎ প্রবাহ আমার মনে আছে, একটা শর্ত প্রযোজ্য তো সলভ করে দিছে, একটা শর্ত প্রযোজ্য যেটা তড়িৎ প্রবাহ ভেক্টর না কেন, নাকি স্কেলার, নাকি স্কেলারও না, এটা আমরা নেক্সট দিনে দেখতে পারবো। ঠিক আছে, তো নেক্সট দিনে আইসো, সমস্যা কি, ক্লাস তো করো ভাই। থ্যাংক ইউ। শেষেরটার উত্তর হচ্ছে তিনটাই হবে, কিন্তু আমি এখনো পড়াই নাই এটা, দ্যাটস আমি বলি নাই, শেষেরটা উত্তর তিনটাই হবে। পারবা, সমস্যা নেই, যারা পারো নাই নেক্সট দিনে পারবা। ঠিক আছে, দিয়ে রাখছিলাম কারণ আমি 5টা প্রশ্ন ছিল, আমার টার্গেট ছিল আরেকটু বেটার, মানে আরেকটু স্পিডে পড়ানো, একটু স্লো পড়াইছি, এই কারণে কভার হয়নি। থ্যাংক ইউ।